সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, অন্তর্জালের কল্যাণে আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। জীবনানন্দ দাশ লিখেছিলেন, সকলেই কবি নয়, কেউ কেউ কবি। উপস্থাপনার বেলায় ঠিক তাই, আমরা সবাই উপস্থাপক নই, কিন্তু কেউ কেউ উপস্থাপক। সুতরাং আমিও উপস্থাপক নই, তবে আপনাদের সাথে কিছু সময় কাটাতে চাই এবং শুনতে চাই আপনাদের কথা এবং আমাদের কথা। সুতরাং পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে উহানের 2019 সালের 31শে ডিসেম্বরের সেই কথা, যখন উহানের কোনো একটা প্রান্তে আমরা করোনা ভাইরাসের উৎপত্তি স্থল হিসেবে চিহ্নিত করা হয়েছিল এবং সেখানে একটা করোনা ভাইরাসের সংক্রমণ লক্ষ্য করা গিয়েছিল এবং যেটাকে প্রাতিষ্ঠানিকভাবেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এনসিওভি নামে এটাকে ঘোষণা দিয়েছিলেন। তারপরের গল্পটি তো আমাদের সবারই জানা, সারা পৃথিবী আসা সবাই তার কাছে। ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরাও এই অভিজ্ঞতারই একটি অংশ। সুতরাং আজকে শেয়ার করব আমাদের সাথে আমাদের সেই গল্প, আমাদের অভিজ্ঞতা, বাস্তবতা এবং আগামী ভাবনা। আমরা সবাই শিক্ষার্থী, তবু আমাদের সাথে আজকে যারা উপস্থিত রয়েছেন তারা সকলেই স্ব অবস্থানে স্বমহিমায় উদ্ভাসিত। সুতরাং চলুন আপনাদের সাথে তাদেরকে পরিচয় করিয়ে দিই। হাফিজুর রহমান, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার শেষ করেছেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ থেকে। অতঃপর তিনি উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য ভারতের বিখ্যাত ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে অধ্যয়নরত আছেন। জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নের পাশাপাশি তিনি দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন পত্রিকা জাগো নিউজে ক্যাম্পাস প্রতিনিধি হিসেবে 4 বছরের অধিক সময় ধরে অত্যন্ত সূক্ষ্মতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। আমি হাফিজুল ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সাইদুর রহমান ভাই আজকের এই সুন্দর আয়োজনে আমাকে আমার অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য। জি ধন্যবাদ। এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ ভাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাটক ও নাট্য তত্ত্ব বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন এবং বর্তমানে তিনি ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে থিয়েটার আর্টস বিভাগে অধ্যয়ন করছেন। এছাড়াও বাংলাদেশের সুপরিচিত লোকজ সাংস্কৃতিক সংগঠনের তিনি প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ ফ্রেন্ডশিপ স্টুডেন্ট অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক হিসেবে সুনাম ও সুখ্যাতির সাথে দায়িত্ব পালন করে চলেছেন। এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এমডি সাব্বির। তিনি ঢাকাস্থ গভর্নমেন্ট সায়েন্স কলেজ থেকে ইন্টারমিডিয়েট শেষ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজে কিছুকাল পড়াশোনা করে ভারতে চলে আসেন। অতঃপর ভারতের ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি বিভাগে ভর্তি হয়ে সেখানেই পড়াশোনা করছেন। শুধু তাই নয়, তিনি তার এরিয়াতে সুনিপুণ দক্ষতার সাথে বিভিন্ন এক্সিবিশনে অংশগ্রহণ করে চলেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্কে তার ছবি প্রদর্শন হয়েছে এবং ইউনেস্কো সদর দপ্তর প্যারিসে 2 বার তার ছবি প্রদর্শিত হয়েছে এবং বিশ্বের 20টি দেশেরও বিভিন্ন দেশে তার ছবিগুলো গৃহীত হয়েছে এবং 8টি দেশের অধিক পত্রিকায় তার নিউজ ছাপা হয়েছে ছবি দিয়ে। সুতরাং আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজন। ধন্যবাদ সাইদ ভাই আমাকে এরকম সুন্দর একটা আয়োজনের পার্ট করার জন্য। সো হোপ ফর দ্য বেস্ট, লেটস গো ফরওয়ার্ড। ধন্যবাদ, সাথেই থাকবেন আমাদের। এবং এখন আমাদের সামনে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি অ্যান্টনি সমিত বৈদ্য ভাইকে। তিনি 10ম শ্রেণী পর্যন্ত ঢাকা বিজ্ঞান স্কুলে পড়াশোনা করেছেন, অতঃপর নটরডেম কলেজ থেকে তিনি ইন্টারমিডিয়েট সম্পন্ন করেন। শুধু কি তাই, তিনি সেখানে থাকাকালীন অবস্থায় নটরডেমের সায়েন্স ক্লাবের 2013-14 সালের সহযোগী সম্পাদক হিসেবে সুখ্যাতির সাথে দায়িত্ব পালন করেন। অতঃপর 2016 সালে ভারত সরকারের আইসিসিআর বৃত্তি গ্রহণ করেন এবং বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয় বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি এবং জেনেটিক্সে বিএসসি সম্পন্ন করেন। বায়োকেমিস্ট্রি এবং বিএসসি জেনেটিক্স এ সকলগুলোতেই তিনি অত্যন্ত দক্ষতার সাথে তিনি বিভিন্ন ফিল্ডে কাজ করে অভ্যস্ত।
একই সাথে অক্সফোর্ড বায়োটেকনোলজিস্ট সোসাইটির একজন সক্রিয় সদস্য হিসেবেও সেখানে তিনি কাজ করেছেন। 2021 সালে পুনরায় আইসিসি এর বৃত্তি নিয়ে বায়োটেকনোলজিতে এমএসসি পড়াশোনার জন্য ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে তিনি ভর্তি হন। সর্বোপরি তিনি একজন ফ্রিল্যান্স ওয়েব ডেভেলপার হিসেবেও কাজ করছেন। আমরা আপনাকে এখানে সাদর অভিনন্দন জানাচ্ছি। থ্যাংক ইউ সাইদুর ভাই, আপনাদের সাথে যোগদান একটা সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের বরিশাল বিভাগের কৃতি সন্তান। তিনি চায়না জিয়াংশু প্রদেশের ন্যানটং বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং বর্তমান ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার অ্যাপ্লিকেশন বিভাগে পড়াশোনা করছেন। মলয় দাসকে অভিনন্দন জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ সাইদুর ভাই, এমন সুন্দর একটি ইভেন্টের আয়োজন করার জন্য আর আমাকে যুক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং প্রথমবারের মতো আমি আপনাদের সাথে রয়েছি মোহাম্মদ সাইদুর রহমান, সমাজকর্ম বিভাগ, ওসমানিয়া বিশ্ববিদ্যালয়। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমরা আমাদের অনুষ্ঠান ধারাবাহিকভাবে পরিচালনা শুরু করব। আমরা প্রথমেই হাফিজুর ভাইয়ের কাছে চলে যাব। হাফিজ ভাই তিনি দীর্ঘদিন জার্নালিজম বিভাগে পড়াশোনা করেছেন এবং এখনো করছেন, এবং সে পড়াশোনা করতে গিয়ে তিনি অত্যন্ত দক্ষতা এবং বাস্তব অভিজ্ঞতা অর্জন করছেন। আমরা তাদেরকে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে বর্তমানের অবস্থা, বাস্তবতা এবং আগামী ভাবনা এ সকল বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে চাইব এবং যেগুলো আমাদের দর্শকদের জন্য আপনারা সহজভাবেই উপস্থাপন করবেন। আশা করি আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো এবং আপনাদের থেকে যে বিষয়গুলো আমরা জানবো সেগুলো আমাদের প্রতিনিয়ত কাজে সহযোগিতা করবে এবং আগামী দিনগুলোতে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের জন্য পাথেয় হবে। তো যাই হোক, আমরা হাফিজ ভাইয়ের কাছে জানতে চাই, অতিমারি আসলে একটা একাডেমিক চ্যালেঞ্জের লাইফের মধ্যেই পড়ে গিয়েছে এবং এখানে জীবনের অনেক রকম পরিবর্তন এবং চ্যালেঞ্জ এনেছে। তো এখানে আপনি কি ধরনের চ্যালেঞ্জ মনে করেন এবং কি ধরনের পরিবর্তন আপনার কাছে পরিলক্ষিত হয়েছে, আপনি যদি আমাদেরকে একটু বলেন। এইখানে আসলে পরিবর্তন তো আসলে অনেক ব্যাপক করা যায়। তো আমরা তো ধরেন যে একেবারেই ছোটবেলা থেকেই যখন থেকে পড়ালেখা শুরু করছি তখনই দেখা যাচ্ছে আমরা অফলাইনেই পড়ালেখা করছি, আমাদের একদম অভিজ্ঞতাই নেই যে অনলাইনে। হয়তোবা কিছু ছোট ছোট কোর্স আমরা করছি, তাও সেগুলো দেখা যাচ্ছে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, যেগুলো যেরকম ফটোশপ বা ইলাস্ট্রেটর, এরকম কিছু ছোট ছোট কোর্স 2 দিন বা 3 দিনের কোর্স আমরা অনলাইনে করছি বিভিন্ন ওয়েবসাইট থেকে, যেমন লিঙ্কডইন লার্নিং থেকে বা লিঙ্কডা.com, এরকম বিভিন্ন ওয়েবসাইট থেকে করছি। যে ছোট অভিজ্ঞতা আমাদের 2-3 দিনের অভিজ্ঞতা অনলাইনে ক্লাস করার, তারপরেও আমরা আসলে ওইটার সাথে অ্যাডজাস্ট আমাদের নেই। তো এখানে পুরোপুরি নতুন অভিজ্ঞতা, যে পুরো একটা ক্লাস চলবে আর কি, প্রত্যেক দিন ক্লাসে অংশগ্রহণ করতে হবে 2টা বা 3টা ক্লাসে, সেটা অনলাইনে হবে এবং 1 ঘন্টা 1.5 ঘন্টার ক্লাস, মানে যে একেবারেই নতুন অভিজ্ঞতা। তো সেই দিক থেকে বলবো যে আসলে এটা অবশ্যই আমাদের জন্য চ্যালেঞ্জ, মানে মানায় নেওয়াটা একটা চ্যালেঞ্জ, এবং অবশ্যই একটা সময়ের ব্যাপার আমাদের জন্য এটা মানায় নেওয়া। আর অবশ্যই ভারতে বিশ্ববিদ্যালয়গুলো প্রায় বলা চলে যে পড়ালেখার পদ্ধতি বা সবকিছুই আমাদের দেশের মতোই, তবে দেখা যাচ্ছে যে এখানকার বিশ্ববিদ্যালয়গুলো, আমি যে বিশ্ববিদ্যালয়ে আসছি এখানে আসার কারণ হচ্ছে যে পুরাতন বিশ্ববিদ্যালয়, এবং আমার যে প্রত্যাশা ছিল যে পুরাতন শিক্ষক হবে, সেটাই মূলত বাংলাদেশের সাথে পার্থক্য, যে এখানকার শিক্ষকরা একটু বেশি কি বলা যায় অভিজ্ঞ বা দীর্ঘদিন ধরে শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে। তো সেই দিক থেকে সব মিলিয়ে এই যে করোনার সময় আমাদের আসলে আমরা অনেক চ্যালেঞ্জ করছি আর কি, যে এখনো চ্যালেঞ্জের ভিতর দিয়ে আছি। যে প্রথমেই আমরা অনেকটা সময় চলে গেছে আমাদের, যে কিভাবে পরীক্ষা হবে বা কিভাবে হবে, কিভাবে পড়ালেখা চলবে, কোন প্ল্যাটফর্ম ব্যবহার করবে স্যারেরা, জুম ব্যবহার করবে না গুগল মিট ব্যবহার করবে, কোনটা বেশি কমফোর্টেবল, এরকম নানা রকম বিষয়ের মধ্যে দিয়ে আমরা গিয়েছি। তো সব মিলে দেখা যাচ্ছে অলরেডি 1 বছর পার করে ফেলেছি আমরা। এখন বিষয়টা মোটামুটি স্বাভাবিক হয়ে এসেছে, তাও যে পুরোপুরি স্বাভাবিক তা না, আমাদের কিন্তু একটা গ্যাপ তৈরি হয়েছে। সব মিলে একটা চ্যালেঞ্জ, আমরা চ্যালেঞ্জের ভিতর দিয়ে যাচ্ছি, আমরা শিখতেছি, হয়তোবা ভবিষ্যতে আরো কিছু শিখতে হবে। অসংখ্য ধন্যবাদ হাফিজ ভাই, আশা করি আমাদের সাথেই থাকবেন। এবারে আমরা মারুফ ভাইয়ের কাছে চলে যেতে চাই। মারুফ ভাই, আপনার কাছ থেকে আমরা জানতে চাই, আপনি একজন ভালো সংগঠক
সুতরাং করোনার এই অতিমারিতে কিভাবে আপনি আপনার সংগঠনের কার্যক্রমগুলো পরিচালনা করে আসছেন আমাদেরকে যদি বলেন। আমি আপনাকে অনেক বড় একটা অভিনন্দন জানাতে চাই আমার একদম অন্তরের অন্তরস্থল থেকে, যে আজকে আপনি এমন মহান একটা উদ্যোগ নিয়েছেন, যে উদ্যোগের কারণে আজকে আমরা ওসমানিয়া ইউনিভার্সিটিতে যতজন বাংলাদেশি স্টুডেন্ট পড়াশোনা করছি তাদের একটা অংশ একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি, এবং আমাদের যে অভিজ্ঞতাগুলো আছে সেগুলো সকলের সামনে তুলে ধরার একটা সুন্দর সুযোগ আপনি করে দিচ্ছেন। এই জন্য সত্যি আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা, অসংখ্য অজস্র ভালোবাসা জানাচ্ছি। আর সংগঠনের বিষয়ে বলতে গেলে আসলে দেখেন, করোনার সময় বা এর আগেও সংগঠন তো এমন একটা বিষয় যেখানে আপনার কিছু এক মানুষের একটা সমষ্টি। তো এই সমষ্টিতে আমরা প্রত্যেকেই চেষ্টা করি আমাদের নিজেদের যে কিছু ওপিনিয়ন আছে, ধরেন যদি 10 জন মানুষের একটা সংগঠন হয় বা 20 জন মানুষের, তাতে কিন্তু প্রত্যেকের মধ্যেই একটা দিক থাকে যে কিছু বিষয়কে তাকে স্যাক্রিফাইস করতে হয়। যেমন ধরেন আমি হয়তো একটা বিষয়ে মতামত দিলাম, সেটা হয়তো আর বাকি যে 9 জন আছে তাদের সাথে অ্যাডজাস্টেবল না, কিন্তু তারা কি করছে সেটাকে মেনে নিচ্ছে। অন্য আরেকজন হয়তো তার একটা উপর দিল, হয়তো সেটা আমার কাছে কিন্তু তারপর কি করছি, আমি সেটা মেনে নিচ্ছি। তো এখান একটা সংগঠন থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু দিক আছে। তো সেই বিষয়গুলো করোনার আগেও ঠিক যেভাবে আমরা মেনটেন করছিলাম, করোনা পরবর্তী সময়েও সাংগঠনিক যে কার্যক্রম যেগুলো চালানোর ক্ষেত্রে আমাদের যারা দায়িত্বশীল আছে, যারা সদস্য আছে, তারা সবাই স্যাক্রিফাইসিং একটা মানসিকতা নিয়ে এই সংগঠনটাকে আমরা চেষ্টা করতে লিড করতে। আর আমাদের সংগঠনটা যেহেতু সাংস্কৃতিক সংগঠন, মূলত সাংস্কৃতিক দিকের কাজগুলো হয় কিন্তু হচ্ছে আপনার অফলাইন, অর্থাৎ আমরা যদি কোনো পারফরমেন্স করি বা কোনো একটা প্রোগ্রামের যদি আমরা অ্যারেঞ্জ করি, তো তাতে করে সাধারণ যে দর্শক আছে তাদের একটা সম্পৃক্ততা থাকে, বা লাইভ পারফর্মার লাইভ অডিয়েন্স এইরকম ভাবে মূলত আমরা কাজ করে অভ্যস্ত ছিলাম। কিন্তু এই করোনাকালীন যে সময়টা আছে সেখানে আমাদের কাজের যে প্যাটার্ন সেটাকে একটু পরিবর্তন করতে হয়েছে, আমাদেরকে কিছুটা অনলাইন ভিত্তিক কাজের সাথে সম্পৃক্ত হতে হয়েছে। তো সেই কাজগুলো আমরা করতে চেষ্টা করছি, যেমন অনলাইনে হয়তো সাংস্কৃতিক কোনো বিষয়, এটা কবিতা আবৃত্তি হোক, গান হোক, নাচ হোক, সেগুলো আপলোড করা, বা পাশাপাশি আমাদের সাংস্কৃতিক যে সমস্ত ব্যক্তিত্ব আছে যারা আমাদের বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি, বিনোদন জগতের সাথে যারা জড়িত আছে, তাদের বিষয়গুলো নিয়ে একটু পড়াশোনা করা বা তাদের বিষয়গুলো সকলের মধ্যে তুলে ধরানো, একটা লেখার মাধ্যমে হোক বা কারো নিয়ে আলোচনা করার মাধ্যমে হোক, এই কাজগুলো করোনাকালীন সময়ে করা আমাদের সম্ভব হচ্ছে। আমরা সেই দিকগুলোকে গুরুত্ব দিচ্ছি। নিঃসন্দেহে করোনার সময়টা একটু চ্যালেঞ্জিং, বাট আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি যে আমাদের সংগঠনের সবাই খুবই নিবেদিত প্রাণ, এবং তারা তাদের জায়গা থেকে যতটুকু এফোর্ট দেওয়ার ক্ষমতা আছে তারা তার সর্বোচ্চটাই ব্যবহার করছে, যার কারণে এই সময়টাতেও আমরা আমাদের যে ধারাবাহিকতা এটা আমরা বজায় রাখতে পেরেছি। তো অসংখ্য ধন্যবাদ সাইদ ভাই, আপনি আমাকে এই প্রশ্নটা সকলের সামনে তুলে ধরার, আমাদের কাজগুলো সম্পর্কে সকলকে জানানোর একটা সুযোগ করে দিলেন এই প্রশ্নের মাধ্যমে। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ মারুফ ভাই, কারণ আপনার এত সুন্দর লাইনে আপনি কাজ করছেন, এত ভালো সংগঠন, আপনার থেকে আমরা আরো অনেক কিছু জানবো। আপনি একজন ভালো সংগঠক হিসাবে আমাদের অনেক কিছু জানার আছে। আশা করি সাথেই থাকবেন, আমরা আপনার কাছে আবারও ফিরে আসবো। তো এবারে আমরা সাব্বির ভাইয়ের কাছে যেতে চাই। আশা করি সাব্বির ভাই আমাদের সাথেই আছেন। তো সাব্বির ভাই, আপনি আমাদেরকে যদি বলেন, আপনি আসলে ট্রাভেল করতে অনেক পছন্দ করেন, নিজেকে আবিষ্কার করতে এবং নতুন জিনিসগুলোকে আবিষ্কার করতে আপনি খুব পছন্দ করেন। কিন্তু করোনা মহামারী, এই অতিমারিটা আমাদের সবার জীবনকেই তো থামিয়ে দিয়েছে কোনো না কোনোভাবে। সুতরাং করোনা আপনার একাডেমিক লাইফ, ব্যক্তিগত জীবন সবকিছুকে মিলে কিরকম একটা পরিবর্তন আসছে, যদি আপনি আমাদের সাথে শেয়ার করেন। বলা যায় করোনার জন্য আসলে বেশ বড়সড় একটা পরিবর্তনই আসছে। লাইক আমার ফিল্ডটা যেহেতু হচ্ছে প্র্যাকটিক্যাল, আমাকে বাইরে যাওয়া লাগে, ছবি তোলা লাগে, এবং আমি হচ্ছে ট্রাভেল করতে ভালোবাসি এজ ইউ সেইড। তো যেটা হয়েছে যে আমি প্ল্যান ছিল যে আমার ইন্ডিয়াতে যে লাস্ট ইয়ারটা থাকবে, লাইক আমার ইউনিভার্সিটি লাইফের ইন্ডিয়ার যে লাস্ট ইয়ারটা, আমি হচ্ছে প্রত্যেক মাসে ইন্ডিয়ার একটা স্টেটে এক্সপ্লোর করতে যাব, ছবি তুলবো, এবং যদি সম্ভব হয় তাহলে ভিডিও বানাবো, এরকম একটা প্ল্যান আমার ছিল।
তো যেটা হলো যে আমি লাস্ট ইয়ারে যখন প্রবেশ করলাম তখনই হচ্ছে করোনাটা শুরু হয়ে গেল, এবং আমার হচ্ছে সব প্ল্যান একদম ভেস্তে গেছে বলা যায়। বাট তারপরেও হচ্ছে মাঝখানে যখন করোনার যে প্রকোপটা ছিল এটা কমার পরে আমি বেশ কয়েকটা জায়গায় ট্রাভেল করেছি, কিন্তু হচ্ছে করোনার ছাড়া ট্রাভেল করার যে কস্ট বা করোনার পরে ট্রাভেল করার যে কস্ট, ওটা একটা হিউজ ডিফারেন্স চলে আসছে। আমরা যেহেতু স্টুডেন্ট, তো আমরা যখন কোথাও ট্রাভেল করি বা কোথাও যাই, সেই জায়গাটাতে আমাদের হচ্ছে এই কষ্টের ব্যাপারটাও খেয়াল রাখতে হয়। তো এই করোনার জন্য হচ্ছে যে এইগুলা আসলে অনেক কিছুই উল্টাপাল্টা হয়ে গেছে। দেখা গেছে যে এখন লকডাউন চলে, এখন আমি 2 মাস ধরে হচ্ছে কোথাও যেতে পারতেছি না। তো এবং মোস্ট অফ দা টাইম গত 2 মাসে আমি বলতে গেলে কোনো ছবিই তুলি নাই। আর রুমের ভিতরে হচ্ছে আমি হচ্ছে নর্মালি স্ট্রিট এবং ডকুমেন্টারি ট্রাভেল ফটোগ্রাফি করি। তো সেই জায়গাটা থেকে হচ্ছে আমার জন্য একটা বিশাল ধাক্কার মতো ছিল এই করোনার ব্যাপারটা। বাট সামহাও এখন কি করার, পরিস্থিতির শিকার। বাট এইগুলাই তো পরিবর্তন। আর যদি একাডেমিক পরিবর্তনের কথাটা আমি বলি, একাডেমিক পরিবর্তনটা আসছে হচ্ছে যে যেহেতু আমার প্র্যাকটিক্যাল করা লাগে, আমার থিওরির সাথে সাথে প্রচুর প্র্যাকটিক্যাল ওয়ার্ক থাকে। তো এই প্র্যাকটিক্যাল কাজগুলোতে হচ্ছে অনেক পিছায় গেছি করোনার জন্য, যেগুলো হচ্ছে আমাদের টিচাররাও আমাদের পড়াতে পারতেছে না, আমরাও করতে পারতেছি না। তো থিওরি ক্লাস চলে অনলাইনে, আমরা ক্লাস ক্লাস করি, আবার হচ্ছে আমাদের পরীক্ষাও 2-3 মাস পিছায় গেছে। তো আশা করি হচ্ছে সবকিছু রিকভার হয়ে যাবে। তো এই আর কি, সবার মতনই আমাদের আসলে অনেক কিছু পিছায় গেছে করোনার জন্য। এই তো মোটামুটি। অসংখ্য ধন্যবাদ সাব্বির ভাই। আসলে আপনি একজন জ্ঞান পিপাসু মানুষ এবং আপনি ট্রাভেল করতে বা এক্সপ্লোর করতে পছন্দ করেন, যেটা আপনি অলরেডি আমাদের সাথে শেয়ার করছেন যে এটা আপনার পড়াশোনার একটা পার্ট বলা চলে। সুতরাং আমরা জানি যে আপনি আসলে আপনার অবস্থানে সমহিমায় অলরেডি উদ্ভাসিত, এবং আমরা আপনার যে এই সময়ে এই জীবনে আপনার যেই গল্পগুলো, আপনার যে অর্জনগুলো, সেগুলো আমরা আরো বহু মাত্রায় শোনার অপেক্ষায় থাকবো। আশা করি আপনি আমাদের সাথেই থাকবেন। জি, আমরা চলে যাব আমাদের অ্যান্থনি ভাইয়ের কাছে। আহ, তিনি আসলে ভারতে অনেক দিন থেকেই অপেক্ষা করছেন না, বরঞ্চ তিনি এখানে অনেক দিন থেকেই অবস্থান করছেন, এবং অবস্থান করার কারণে তিনি অনেক অভিজ্ঞতাও অর্জন করছেন। তিনি ব্যাঙ্গালোরতে দীর্ঘ 4 বছর বা 3 বছরের মতো বোধহয় পড়াশোনা করছেন, এবং সেখানে তার একটা লম্বা সময় এবং একই সাথে অভিজ্ঞতার ও ঝুলিটি তিনি ভারী করেছেন। সুতরাং সবকিছু মিলেই আপনার কাছে আমার জানার ইচ্ছে থাকবে, আপনার একটা লম্বা সময় ধরে যেহেতু ভারতে অবস্থান কাটছে, অধ্যয়ন করছেন, সুতরাং এই করোনার অতিমারী সময়ের মধ্যে আপনি কি কি ধরনের পরিবর্তনগুলো লক্ষ্য করছেন, যেগুলো পূর্বের সাথে আপনি মিলিয়ে দেখতে পারেন? ধন্যবাদ সাইদুল ভাই। আম, আহ, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিবর্তন তৈরি হয়েছে, যেহেতু এটা একটা মহামারী, খুবই স্বাভাবিক বিষয়। আহ, খুব উল্লেখযোগ্যভাবে বলতে গেলে আমাদের চলাফেরাটা, মানে আমরা যতটা সুন্দরভাবে যে জিনিসটা সাব্বির উল্লেখ করেছে, আহ, আমরাও যখন ব্যাঙ্গালোরে ছিলাম, আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় খুব সহজে যাতায়াত করতে পারতাম, যে জিনিসটা এখন সম্ভব হয় না। আহ, এছাড়া আহ, বাজার বলতে পারেন, বাজারে তো আমাদের মানে কেনাকাটা, বিভিন্ন বিষয়ে পণ্যের দাম, এই সব জিনিসগুলো বিভিন্নভাবে হচ্ছে যে মানে এফেক্টেড হয়েছে করোনার কারণে। আর এছাড়াও আহ, এছাড়াও আরো কিছু বিষয় আছে, যেমন ধরেন আমরা যখন ব্যাঙ্গালোরে ছিলাম তখন আমরা পড়াশোনার সাথে যেভাবে জড়িত ছিলাম, এখন করোনাকালীন সময়ে আমরা কিন্তু ওইভাবে পড়াশোনার সাথে সম্পৃক্ত হতে পারছি না, যদিও আমরা অনলাইনের মাধ্যমে আমাদের একাডেমিক কার্যক্রমের সাথে সম্পূর্ণভাবে যুক্ত, কিন্তু আমাদের শিক্ষক শিক্ষিকাদের সাথে যে আহ, সরাসরি যে ইন্টারাকশন, সেই জিনিসটা আমরা খুব মিস করি, এবং সেখানে পড়াশোনার ক্ষেত্রে সেই দিক থেকে অনেক বড় একটা ডিফারেন্স চলে আসছে। এটা একটা বিষয়। এগুলোই আপাতত মুখ্য বিষয়। এছাড়াও ভারতে জীবনযাপনের ক্ষেত্রে আহ, ভারতে জীবনযাপন যতটা সহজ ছিল করোনার আগে, এখন আমাদের পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে করোনাকালীন সময়ে সেই জিনিসটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, যে জিনিসটা আমরা দেখতে পারি। আহ, আহ, এই তো।
অসংখ্য ধন্যবাদ অ্যান্টনি ভাই। আমরা আপনার কাছে আবারও আসবো। এখন আমরা চলে যেতে চাই মলয় দাসের কাছে। আশা করি মলয় দাস আমাদের সাথেই আছেন। মলয় দাস, আপনি চায়নার একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পেয়েছিলেন এবং কিছুদিন সেখানে পড়াশোনাও করেছেন, আমরা যেটা জেনেছিলাম। আপনার অভিজ্ঞতা আমরা জানতে চাই এবং আপনি চায়না ছেড়ে কেন ইন্ডিয়াতে আসলেন এ বিষয়ে যদি আপনি কিছু বলেন, এবং আমরা জানতে চাইবো আপনার কাছে। ধন্যবাদ সাইদুর ভাই প্রশ্নটি করার জন্য। আমি চায়নাতে ছিলাম, চায়নার একটি স্বনামধন্য ভার্সিটিতে ছিলাম। তো চায়না ছেড়ে আমি আসলে ইন্ডিয়াতে কেন আসলাম, এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ। এবং যারা আসলে উচ্চশিক্ষার জন্য চায়নাতে যেতে চায় তাদেরও এর উত্তরটা আসলে জানা উচিত। যে চায়নার মতো একটা উন্নত দেশ, এর সাধারণত ওরা প্রযুক্তি বলেন, অর্থনীতি বলেন, সব দিক থেকেই, শিক্ষা থেকে শুরু করে সব দিক থেকেই এগিয়ে। তো ওই দেশ ছেড়ে আমি ইন্ডিয়াতে কেন আসলাম, যেটা আপনার প্রযুক্তিগত দিক থেকেও খুব একটা উন্নত না। আসলে মূল যে বিষয়টা সেটা হলো ভাষাগত সমস্যা চায়নাতে। আপনি যদি কখনো চায়নাতে যান তো আপনার প্রথমেই যে জিনিসটার উপরে আপনার নজর পড়বে সেটা হলো ভাষাগত সমস্যা। ওখানে সাধারণত ইংলিশ বলেন বা এই যে ইংলিশ একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এই ইংলিশের ব্যবহারটা আসলে খুবই কম। চায়নাতে সাধারণত একদম বাচ্চা থেকে বয়স্ক বলেন, আপনার সকল স্তরের মানুষ তারা সাধারণত চাইনিজ ভাষায় কথা বলতে অভ্যস্ত, এবং ওদের শিক্ষা ব্যবস্থাটা পর্যন্ত চাইনিজ ভাষার উপর নির্ভরশীল, যার ফলে ওখানে ইংলিশের খুব একটা ব্যবহার নেই। আর অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমি ওখানে গিয়েছি, তো আমার চায়না ভাষার উপরে খুব একটা দক্ষতা ছিল না, যার ফলে ওখানে মানিয়ে নিতে অনেকটাই কষ্ট হয়েছে। এবং ওদের ক্লাস 1 থেকে একদম পিএইচডি লেভেল পর্যন্ত পুরোটাই চাইনিজ ভার্সন, যার ফলে ফরেন স্টুডেন্ট যারা আছে তাদের জন্য মানিয়ে নিতে অনেকটাই কষ্ট হয়। আর এরকম আরো বেশ কিছু বিষয় আছে, সব মিলেই আমি চায়না ছেড়ে পরবর্তীতে ইন্ডিয়াতে চলে আসি একটি সরকারি স্কলারশিপ নিয়ে। ইন্ডিয়াতে আসার মূল কারণ হলো যে ইন্ডিয়ার শিক্ষা ব্যবস্থা খুব একটা খারাপ না, এবং এটা সম্পূর্ণ ইংরেজি নির্ভর, ইংরেজি ভার্সন, যেটা আসলে আমার সাথে মানানসই। আর এসব কারণেই আমি ইন্ডিয়াতে চলে আসি। অসংখ্য ধন্যবাদ মলয়, আপনি আমাদের সাথেই থাকবেন। খুব গুরুত্বপূর্ণ উত্তর আপনি আমাদেরকে জানাবেন। আমরা এবার হাফিজ ভাইয়ের কাছে যেতে চাই। হাফিজ ভাইয়ের কাছে আমার জানতে চাইবো, আমার জানার আগ্রহ, আমাদের দর্শকরাও আশা করি একই বিষয় জানার আগ্রহ পোষণ করেন। আপনি ভারতে দীর্ঘদিন ধরেই আছেন এবং পড়াশোনা করছেন। এর আগেও একই বিষয়ে আপনি বাংলাদেশেও থেকেও পড়াশোনা করেছেন। সুতরাং দুই দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে মূল পার্থক্যটা কি, যদি আপনি আমাদের একটু সহজ করে বলেন। আচ্ছা, আমি আসলে ভারতে আসার অন্যতম একটা কারণ হচ্ছে যে আহ, একটা আলাদা কিছু পাওয়ার ইচ্ছা। মানে আমি তো জার্নালিজম পড়ছি, আবার জার্নালিজমে এখানে আসছি। আমি এই যে বিশ্ববিদ্যালয়, ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে আসছি, এই বিশ্ববিদ্যালয় চুজ করার বা বাছাই করার অন্যতম একটা কারণ ছিল যে এটা একটা প্রাচীন বিশ্ববিদ্যালয়। আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ছি সেখানে জার্নালিজম চালুই হয়েছে, আমি সেকেন্ড ব্যাচ। আমার আগে একটা ব্যাচ শেষ করেছে, আমি সেকেন্ড ব্যাচ হিসেবে শেষ করছি জার্নালিজম। তো সেই জায়গা থেকে আমার একটা আগ্রহ ছিল যে জানার। আমাদের দেশে তো সবাই জানেনই যে বিশ্ববিদ্যালয়গুলো শুরু হয় সব মূলত লেকচারার দিয়ে। সব বিশ্ববিদ্যালয় মোটামুটি, সব পাবলিক সব বিশ্ববিদ্যালয় মোটামুটি। তো এইখানে আমি টিচারদের প্রোফাইল দেখছি, সেই সময় আমি দেখছিলাম যে এখানে 3জন মতো প্রফেসর রয়েছে, যেটা আমরা পাইনি আমাদের বাংলাদেশে। তো সেই জায়গা থেকে আমার একটা আগ্রহ ছিল। আমি কিন্তু আরো 2-3টা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারতাম। যখন আমি যে স্টাডি ইন ইন্ডিয়া স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করি, ওই সময় আমার আরো 2-3টা বিশ্ববিদ্যালয়ের অপশন ছিল। তা আমি মানে তখন আমার অত ধারণা ছিল না যে আমি বিশ্ববিদ্যালয় কিভাবে বাছাই করব বা কি। এখানে আসার পরে আমার ধারণা হয়েছে যে এরা একটা র্যাঙ্কিং করে ইউজিসি থেকে, বা এরা আরো একটা র্যাঙ্কিং করার কমিটি আছে যারা প্রত্যেক বছর বিশ্ববিদ্যালয়ে র্যাঙ্কিং করে 1, 2, 3 ভাবে সিরিয়াল দেয়। তো সে এই সম্পর্কে আমার এত বেশি ধারণা ছিল না। আমি শুধু একটা কারণেই বাছাই করছি, সেটা হচ্ছে গিয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়, এবং এই জার্নালিজম ডিপার্টমেন্টটাও অনেক প্রাচীন। সম্ভবত 1949, 50 বা 57 এরকম, যাই হোক আমি এক্সাক্ট ডেটটা জানি না, এরকম দিকে প্রতিষ্ঠিত। তো সেখান থেকে আমার ধারণা ছিল যে আমি এখানে অনেক অভিজ্ঞ শিক্ষক পাবো, এবং একটা রিস্ক ডিপার্টমেন্ট পাবো। রিস্ক মানে
দেখা যাচ্ছে আমাদের জার্নালিজম কিছুটা প্র্যাকটিক্যাল বেসড ডিপার্টমেন্ট। আমাদের ওই স্টুডিও একটা যখন একটা ডিপার্টমেন্ট বয়স হয়ে যায় অনেক, তখন সেখানে অনেক কিছুই থাকে, যেমন একটা ভালো স্টুডিও, অনেক বেশি বই, যেগুলো আমি আমাদের দেশে মিস করছি অনেক, যে আমাদের আসলে অত বেশি বই ছিল না, বা আমাদের স্টুডিও ছিল না, বা অনেক কিছু আমাদের ইয়ে ছিল। তারপর আমার ওখানেও পড়ালেখা ভালো, একই রকমই পড়ালেখা। পড়ালেখা যদি বলি যে একই রকম, তো পার্থক্য হচ্ছে শিক্ষকরা অনেক বেশি অভিজ্ঞ, এখানে অনেক বেশি বলা যায় যে রিসোর্স অনেক বেশি আছে এই ডিপার্টমেন্টে অনেক বেশি কানেকশন। এখানে আমি শুনছি আমার বন্ধুদের কাছে, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদকে যত না বেশি প্রায়োরিটি বা সম্মান এরা দেয় এদের হায়দ্রাবাদের লোকজন, তার সাথে অনেক বেশি সম্মান দেয় ওসমানিয়া ইউনিভার্সিটির স্টুডেন্টদের। যদি এলাকার দিকে যায়, মানে ডিস্ট্রিক্ট লেভেলে এই ইউনিভার্সিটির সম্মান অনেক বেশি। সেটা অবশ্যই একটা বিষয়। তবে আমার দিক থেকে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে অনেক অভিজ্ঞ শিক্ষক পেয়েছি, অনেক বেশি রিসোর্স পাইছি, এবং আমি দেখছি যে আসলে মানে একটা ভিন্ন টেস্ট। শিক্ষকদের অভিজ্ঞতা বলেন, শিক্ষকদের পড়ালেখার ধরন বলেন, সব দিক থেকে। বা ইংলিশ মিডিয়াম, আমাদের একটা ইংরেজি ভীতি ছিল দেশে যখন ছিলাম, আহ, যে ইংরেজিতে কথা বলা বা যে কোনো কিছু করাই কেমন একটা ভয় কাজ করতো, বা সবাই অন্যভাবে নিত, এরকম একটা বিষয় ছিল। কিন্তু এখানে আসার পরে সেই রকম একটা সেই ভয়টা কাটিয়েছি, বা সেইটা আর নেই বললে চলে। সবসময় দেখছি শিক্ষকরা কিভাবে এই বিষয়গুলো ইংরেজিতে ডিল করতেছে। এখানে তো ইংরেজি ম্যান্ডেটরি, ইংরেজিতে লিখতেই হবে, বা ইংরেজিতে স্যারেরা ক্লাস নিতে, সব মিলে বেশ পার্থক্য আছে এখানে। এখানে বেশ পার্থক্য আছে। সব শিক্ষকদের পিএইচডি শেষ করছে, আপনারা জানেন মনে হয়, যে এখানে শিক্ষক হইতে হলেই পিএইচডি শেষ করতে হয়, পিএইচডি না থাকলে শিক্ষক হওয়া যায় না। আমাদের এখানে অনেক পিএইচডি দেওয়া হয় প্রত্যেক বছর, অনেক দেশ থেকে আসে, বা ইন্ডিয়ানরাও পিএইচডি এনরোল করে এখানে পিএইচডির জন্য। তো সব মিলে এটা একটা ভালো অভিজ্ঞতা, একটা ম্যাচিউর ডিপার্টমেন্ট পাইছি। সব মিলিয়ে ভালো, অনেক কিছুই পরিবর্তন, আহ অনেক কিছুই ব্যতিক্রম এখানে। সব মিলে একটা দারুণ অভিজ্ঞতা এটা আমি বলবো। অসংখ্য ধন্যবাদ হাবিব ভাই। আপনার এই অভিজ্ঞতার গল্প আরো শুনবো, কেননা আপনি এখানে অনেকদিন ধরেই আছেন, বেশি অনেকদিন ধরে এটা স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। আশা করি সেগুলো আমাদের সবারই কাজে লাগবে, সেই গল্পগুলো। তা আমরা চলে যাব মারুফ ভাইয়ের কাছে। মারুফ ভাইয়ের কাছে আমার জানতে চাওয়া, মারুফ ভাই আমাদের দেশের হারিয়ে যাওয়া সংস্কৃতি নিয়ে কাজ করছেন পুনরুদ্ধারে, এবং তিনি এই জন্য একটা সংগঠনেরও দায়িত্বে আছেন, যেটা তিনি প্রতিষ্ঠাই করেছেন এবং প্রতিষ্ঠাতা সভাপতি। তো মারুফ ভাইয়ের কাছে আমার জানতে চাওয়া, লোকজ সাংস্কৃতিক সংগঠন মূলত কি কি ধরনের কাজ করে থাকে, যদি আপনি বলেন আমাদের। ধন্যবাদ হাফিজ ভাই। এবং তিনি বিশেষ করে এই ওসমানিয়া ইউনিভার্সিটির সাথে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার বা ভারতীয় শিক্ষা ব্যবস্থার সাথে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বেশ কিছু বিষয় তিনি তুলে ধরেছেন আসলে। এবং একই সাথে আমি সাইদুর ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে লোকজ সংস্কৃতির দিকগুলো বা আমরা কি কি বিষয় নিয়ে কাজ করি সেই বিষয়গুলো আপনি আমার কাছে আসলে তুলে ধরার একটা সুযোগ দিলেন। আসলে প্রথমত একটা বিষয় বলি যে আমি যে ডিপার্টমেন্টে পড়াশোনা করতাম এটা হচ্ছে ড্রামাটিক্স, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। তো মূলত একটা ব্যাপার যেটা সময়ের দাবি বলি, আর একই সাথে আমরা আমাদের দেশের সংস্কৃতিকে খুব ভালোভাবে বোঝার ক্ষেত্রে বলি, কালচারাল ডিপার্টমেন্ট বলতে গেলে যে কয়েকটা বিষয়কে সবচেয়ে গুরুত্ব দিয়ে ধরা হয় বাংলাদেশের যে প্রেক্ষাপট সেখানে, তার মধ্যে ফোকলোর, আপনি ড্রামাটিক্স বা নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, মিউজিক, ডান্স, এই বা কালচারাল স্টাডিজ এখনো বাংলাদেশে চালু হয় নাই, এই ধরনের বিষয়গুলোকে আপনি ধরতে পারেন। সো স্বভাবতই আমাদের একটা আগ্রহ থাকে, যখন আমরা ড্রামাটিক্সে পড়াশোনা করছি আমাদের একটা আগ্রহ থাকে যে আমাদের নিজেদের যে সংস্কৃতি বা নিজেদের যে আঙ্গিক যেগুলো আছে, প্যাটার্ন যেগুলো আছে, সেগুলোকে নিয়ে সব স্তরে আমরা জানা, বা বিশ্ববিদ্যালয় যেহেতু এটা একটা প্লেস হচ্ছে গবেষণার, বা যেটাকে নিয়ে আমরা অনেক বেশি জানতে পারবো, অনেক বেশি গবেষণা করব, এরকম একটা জায়গা হচ্ছে বিশ্ববিদ্যালয়। তো এই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যখন আমরা দেখলাম যে বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস কাঠামো বা সমস্ত কিছু, এখানে অসংখ্য দিক নিয়ে পড়াশোনা করা হয়, এটা ইউরোপিয়ান বলেন আমেরিকান বলেন সমস্ত জায়গার অসংখ্য দিক আছে। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে, এবং বিশেষত এটা আমার কাছে, যে আমাদের দেশের যে সংস্কৃতি আছে, আমাদের দেশের যে অজস্র লোকজ আঙ্গিক আছে, সেই আঙ্গিকগুলো নিয়ে
খুব সবিস্তরে জানা বা সেগুলোকে নিয়ে গবেষণা করা, সেগুলোকে চর্চা করা, এই দিকগুলো পরিপূর্ণতা এটা আমি ফিল করতে পারি নাই। আমার কাছে মনে হয়েছে যে এগুলোকে আরো বিস্তরভাবে জানা, বিস্তরভাবে সেগুলোকে চর্চা করা, গবেষণা করা এটার প্রয়োজন আছে। তখন আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমাদের ডিপার্টমেন্ট ছিল, পাশাপাশি আরো অনেক ডিপার্টমেন্টের ছাত্রছাত্রী, যারা আমরা মূলত চাই যে আমাদের দেশের যে হারিয়ে যাওয়া লোক সংস্কৃতি গুলো আছে সেগুলোকে আমরা আরো ভালোভাবে জানতে এবং সেগুলোকে নিয়ে চর্চা করতে। তারা আমরা একত্রিত হই এবং একত্রিত হয়ে আমরা চেষ্টা করি যে একটা অর্গানাইজেশনের মধ্য দিয়ে সে বিষয়গুলোকে জানা, সেগুলোকে নিয়ে চর্চা করা। তো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একটা সুবিধা যেটা আছে সেটা হচ্ছে যে আপনি মোটামুটি ধরেই রাখতে পারেন যে বাংলাদেশের যে 64টা জেলা, সবগুলো জেলার ছাত্রছাত্রী আপনি একটা বিশ্ববিদ্যালয়ে পাবেন। ইভেন বিভিন্ন উপজেলা বেস যদি আপনি চিন্তা করেন, সেখানে প্রায় বাংলাদেশের প্রত্যেকটা উপজেলারই ছাত্রছাত্রী দেখবেন যে আপনি সেখানে আছে। তো বাংলাদেশ তো অনেক বৈচিত্র্যময়। এখানকার একটা দেশে একটা জায়গার যে ভাষা, একটা জায়গার যে সংস্কৃতি, সেটার সাথে আরেকটা জায়গার যে সংস্কৃতি, এটার কিন্তু একটা বিস্তর পার্থক্য আছে। আর বিশ্ববিদ্যালয়ে এটা একটা সুযোগ যে যেহেতু আমরা সকল জায়গার বা সকল জেলার ছাত্রছাত্রী আমরা একটা জায়গায় আছি, তাতে করে যেই ব্যাপারগুলো আমার জায়গার, সে বিষয়গুলো সম্পর্কে আমার একটা ধারণা থাকবে। যে বিষয়গুলো ধরেন সাব্বির ভাইয়ের বা হাফিজ ভাইয়ের তাদের যে জায়গা, যেমন সাব্বির ভাইয়ের বাসা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, হাফিজ ভাইয়ের বাসা হচ্ছে যশোর, আপনার হচ্ছে বরিশাল, অ্যান্টনির ঢাকা, মলয় দশেরও হচ্ছে বরিশাল। তো এই যে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা, এগুলোর কিন্তু আলাদা আলাদা একটা সংস্কৃতি আছে। এই সংস্কৃতিগুলো জানার ক্ষেত্রে একটা খুব সুন্দর জায়গা আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা এইভাবে চিন্তা করলাম যে ঠিক আছে, এই জায়গাটাতে আমরা এই ভিন্ন ভিন্ন কালচার গুলো সম্পর্কে আমরা জানার সুযোগ পাবো। কারণ যারা এই জায়গাটাতে বেড়ে উঠেছে, যারা এই জায়গাটা মানে মাটি গন্ধ সমস্ত কিছু নিয়ে যারা গড়ে উঠেছে, তারা সবাই আমরা এখানে এক জায়গায় আছি। যখন এই চিন্তা ভাবনাটা নিয়ে যখন আমরা কাজ করতে গেলাম, তখন আমাদের প্রথমত মনে হইলো যে আমাদের নিজেদের যে জেলা আছে, নিজেদের যে জায়গা আছে, এইটা সম্পর্কে আমাদের আগে প্রথমত জানা উচিত। যখন আমরা সেটা জানতে গেলাম, দেখলাম অনেক কিছুই আমি হয়তো রাজশাহীর, আমি হয়তো হাতে গোনা 3 থেকে 4টা হয়তো আঙ্গিক সম্পর্কে জানি, এটা হোক গম্ভীরা বা আলকাফ, এই 2-1টা সম্পর্কে জানি। কিন্তু আমার দেশে যে আরো অসংখ্য মানে ক্ষুদ্র ক্ষুদ্র যেগুলো হারিয়ে গেছে কালক্রমে, এই ধরনের যে অনেক উপাদান আছে আমার জেলায়, স্বয়ং আমার জেলায়, আমি হয়তো বিষয়টা জানি না। যখন এই চিন্তাটা নিয়ে যখন ঢুকলাম যে না ঠিক আছে, আমার বিভিন্ন জায়গার মানুষের কাছে গেলাম, আমার নিজের জেলার বা অন্যান্য জেলার, তখন ওইখানে গিয়ে আমি দেখলাম যে না, এই বিষয়গুলো ছিল যেটা আমাদের বাবারা বা দাদারা তারা এগুলো নিয়ে চর্চা করতো, তারা বিষয়গুলো জানতো। তাদের মধ্যে অনেকে মারা গেছে, কেউ হয়তো জীবিত আছে। তাদের কাছ থেকে আমরা সেই বিষয়গুলো সম্পর্কে জানা, তারা এটা কিভাবে চর্চা করতো, এটা কিভাবে আসলো, কিভাবে জেনারেশন বাই জেনারেশন এসেছে, এই বিষয়গুলো নিয়ে আমরা জানতে শুরু করলাম। তারপরে আমরা নিজেরা সেগুলোকে চর্চার আওতায় নিয়ে আসলাম। চর্চার আওতায় নিয়ে এসে আমরা মোটামুটি চেষ্টা করছি এখন যে সারা বাংলাদেশের সমস্ত জায়গাতেই, সবগুলো বিশ্ববিদ্যালয় হোক বা সবগুলো জেলা হোক, সমস্ত জায়গায় এই ব্যাপারগুলো স্পেসিফিক কেবলমাত্র সাংস্কৃতিক এই বিষয়গুলো নিয়েই চর্চা হবে, এইরকম একটা ক্ষেত্র যাতে করে আমরা তৈরি করতে পারি। সো আমরা এখন যে বিষয়গুলো নিয়ে চেষ্টা করি সেটা হচ্ছে যে গম্ভীরা, যেটা বাংলাদেশের উত্তরবঙ্গের একটা খুব ভালো আঙ্গিক, তারপরে আলকাফ, এটাও উত্তরবঙ্গের, তারপরে টাঙ্গাইল অঞ্চলের আছে সংপালা, তারপরে গাজীর গান, পালা গান, তারপরে পট গান এটা যশোর অঞ্চলের, এটা হাফিজ ভাই অনেকটা জানবে, যে ছবি আবর্তিত হয় এবং সেটা গানে গানে বর্ণনা করা হয়। তো এবং চট্টগ্রাম অঞ্চলের মাইজ ভান্ডারি আছে। সো এই ব্যাপারগুলো নিয়ে আমরা চর্চা করছি এবং পাশাপাশি সবসময় সজাগ থাকছি যে যেটাই হারিয়ে যাওয়া কোন একটা লোক সংস্কৃতি, যেটা সম্পর্কে আমরা জানার সুযোগ পাই, সেটাকেই একটু জেনে নিয়ে কিভাবে সেটাকে চর্চা করা যায় সেই বিষয়গুলোকে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে সেগুলো জারি রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আমাদের মারুফ ভাই। আমরা এই পর্যায়ে সাব্বির ভাইয়ের কাছে চলে যাব। আমরা সাব্বির ভাইয়ের কাছে জানতে চাইব, আমরা জানি আপনি ভারতের একাধিক রাজ্য ভ্রমণ করেছেন এবং অসংখ্য ছবিও তুলেছেন, যা পৃথিবীর বিভিন্ন দেশেও প্রদর্শিত হয়েছে। সুতরাং এই অতিমারিতে আপনার গতি মন্থর হলো কিনা? গতি তো অতিবারিতে মন্থর হয়েছে, as I said before, যে
আমি হয়তো দেখা গেছে যে কনস্ট্যান্টলি ট্রাভেল করতাম, যেটা আমি হচ্ছে করতে পারতেছি না। তারপরে হচ্ছে হচ্ছে ফাইন্যান্সিয়াল যে ব্যাপারটা আমি বললাম, আমি হয়তো নর্মাল সময়ে হয়তো হয়তো 5,000 টাকায় একটা ট্রিপ কমপ্লিট করতে পারতাম, কিন্তু সেই ট্রিপটা এখন আমার কমপ্লিট করতে ডাবল খরচ হচ্ছে। তারপরে হচ্ছে এবং করোনার কারণে সব জায়গায় একটু এক্সট্রা কেয়ারিং ব্যাপার স্যাপার চলে আসছে, তো যে কারণে হচ্ছে আহ, অনেক কিছু একটু কমপ্লিকেটেড হয়ে গেছে নর্মাল সময়ের থেকে আর কি। সেই জায়গাটা থেকে হচ্ছে এই ছবি তোলার ব্যাপারগুলা বা যারা ট্রাভেল করে বা ট্রাভেল ব্লগ বানায় তাদের জন্য পুরো জিনিসটা একটু কমপ্লিকেটেড হয়ে গেছে। কারণ আমার ছবি তোলা মানেই হচ্ছে আমাকে ঘর থেকে বের হওয়া লাগবে এবং ক্যাপচার করা লাগবে আমি সামনে যাবাই। কিন্তু এখন এই যে আর এখন তো অলরেডি ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যে লকডাউন চলতেছে এবং কিছু কিছু জায়গায় পার্শিয়ালি লকডাউন চলতেছে, যেমন হায়দ্রাবাদে। তো সেই জায়গাটা থেকে হচ্ছে এই করোনার জন্য আসলে অনেক কিছুই হচ্ছে শর্টকাট হয়ে গেছে আর কি। বাট তারপরেও আমাদের একাডেমিক পড়াশোনার বিষয়টা যদি বলি, সেটা আমার বাংলাদেশি বন্ধুদের সাথে যদি কম্পেয়ার করি, আমি যাদের সাথে পড়াশোনা করতাম তারা হয়তো গত 1.5 বছরে কোনো এক্সামে পার্টিসিপেট করতে পারে নাই, কিন্তু সেই জায়গা থেকে আমার সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, আমার পরীক্ষাও হয়ে গেছে এবং সামনে আবার পরীক্ষা হয়ে যাবে। তো সেই জায়গা থেকে আমি হচ্ছে পিছাই নাই, আমি যদি একাডেমিক জায়গাটা কথা বলি। কিন্তু নর্মালি এমনিতে বাকি সবকিছু মিলাইলে হচ্ছে অন এভারেজ ঠিক আছে। জাস্ট আগে যে ব্যাপারটা হয়তো খুব বেশি পরিমাণে করতে পারতাম, সেটা এখন একটু ন্যারো হয়ে গেছে আর কি, একটু মিনিমাইজ করে করতে হচ্ছে, এই আর কি। অসংখ্য ধন্যবাদ সাবির ভাই। আসলেই তাই, করোনার কারণে সবকিছুই থমকে গেছে। আপনি জানেন, আমরা সবাই জানি, পৃথিবীটাই থমকে গেছে। তারপরেও তার মধ্যে আমরা সবাই চেষ্টা করছি যে যেভাবে অ্যাক্টিভ থাকতে পারি। আপনিও নিশ্চয়ই সেভাবেই চেষ্টা করছেন। আশা করি সবকিছু দ্রুতই স্বাভাবিক হয়ে যাবে এবং আমরা আমাদের স্বাভাবিক কর্মে ফিরতে পারবো। আমরা এবার চলে যেতে চাই অ্যান্থনি ভাইয়ের কাছে। অ্যান্থনি ভাইয়ের কাছে জানতে চাইবো, আপনি এর আগে বেঙ্গালুরুতে ছিলেন, আপনার দীর্ঘ একটা অভিজ্ঞতা সেখানে এবং অনেক মধুর অভিজ্ঞতা সেখানে ছিল। পড়াশোনার ক্ষেত্রে বলেন, ভ্রমণের ক্ষেত্রে বলেন, সব দিক থেকেই। এবং আপনি যে বিভিন্ন গবেষণার জন্য অক্সফোর্ড একটা ক্লাবে, একটা অ্যাসোসিয়েশনে আপনি যুক্ত ছিলেন। তো আমরা আসলে আপনার সেই অভিজ্ঞতার কথাগুলো একটু স্বল্প পরিসরে জানতে চাইবো, আমাদের দর্শকদের জন্য এবং অবশ্যই আমাদের জন্য। আচ্ছা, ধন্যবাদ সাইদুল ভাই। আহ, সামগ্রিকভাবে ব্যাঙ্গালোরের এক্সপিরিয়েন্স খুবই সুন্দর ছিল। এটা আমার দেশের বাইরে পড়তে যাওয়ার প্রথম অভিজ্ঞতা। আহ, তো সেই দিক থেকে বলতে গেলে আমি যথেষ্ট উৎসাহী ছিলাম, যথেষ্ট এক্সাইটেড ছিলাম। ব্যাঙ্গালোরে আসার পর প্রথমত হচ্ছে যে আমি যখন তাদের একাডেমিক সম্পর্কে জানলাম, তাদের পড়াশোনার ধরন, তারা যে ধরনের জিনিসগুলো চর্চা করে পড়াশোনার ক্ষেত্রে, সেই জিনিসগুলো বুঝতে পারার পর, সেগুলোর সাথে সম্পৃক্ত হতে পারার পর আমার আহ, খুবই ভালো লেগেছিল। কারণ একটা গুড এডুকেশনাল কোয়ালিটি সবাই এক্সপেক্ট করে। তো সেই দিক থেকে বলতে গেলে বলতে হয় যে আহ, আমি আহ, যথেষ্ট আহ, উৎসাহী ছিলাম এবং যথেষ্ট ভাগ্যবান মনে করেছি নিজেকে সেই দিক থেকে। আহ, যেহেতু আরেকটা বিষয় হচ্ছে যে আমার দেশে উচ্চতর শিক্ষার কোনো অভিজ্ঞতা নেই। তো সেই ক্ষেত্রে আমি ওইভাবে কম্পেয়ার করতে পারি না। কিন্তু তারপরও আমি যথেষ্ট আমার ক্ষেত্রে পড়াশোনা, আমি যে ফিল্ডে এখন পড়াশোনা করছি, সেই ক্ষেত্রে পড়াশোনার কথা চিন্তা করলে বা একাডেমিক কাজ বা ক্যারিয়ার প্ল্যানিং এর কথা চিন্তা করলে, মানে সেই ক্ষেত্রে আমার যে চাহিদাগুলো, একাডেমিক যে চাহিদাগুলো, সেগুলো সেই ধরনের সমস্ত সুবিধা আমি ব্যাঙ্গালোরে পড়াশোনার সময় পেয়েছি। এবং এখন ওসমানিয়া ইউনিভার্সিটিতে আসার পরও আমি দেখলাম যে না, সামগ্রিকভাবে সেই সুবিধাগুলো ইন্ডিয়ার শিক্ষা ক্ষেত্রে খুব সুন্দরভাবে তারা স্টুডেন্টদেরকে সেই সুবিধাগুলো দেয়। তো ব্যাঙ্গালোরে পড়াশোনার ক্ষেত্রে মূলত যে বিষয়টা আমি সবচেয়ে বেশি উপভোগ করেছি সেটা হচ্ছে যে স্টুডেন্টদের আউটরিচ, বিভিন্ন প্রফেশনাল ক্যারিয়ারে বা বিভিন্ন সেক্টরে স্টুডেন্টদের আউটরিচ, যে জিনিসটা আমরা আমাদের কলেজ থেকে খুব মানে কলেজের যথেষ্ট সহযোগিতা পেতাম যে জিনিসটার ব্যাপারে। আমি নিজেও হচ্ছে যে বিভিন্ন কাজে আইআইএসসি তে বেশ কয়েকবার ভ্রমণ করেছি। আমার ওখানে প্রজেক্ট এক্সিবিশন ছিল, এমনকি তাদের প্রজেক্ট এক্সিবিশন ভিজিট করতেও আমি গিয়েছি। আমাদের কলেজে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রোগ্রাম, ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হয়েছে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম
হয়েছে, যে জিনিসগুলোর মাধ্যমে আমরা শুধু একাডেমিক পড়াশোনাই না, পড়াশোনার পাশাপাশি আমরা কিভাবে আমাদের ক্যারিয়ার সম্পর্কে সচেতন থাকতে পারি এবং ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনা করতে পারি এবং আমাদের গোল অনুসারে আমরা সামনে আগাতে পারি, এই সমস্ত জিনিসগুলো আমরা পড়াশোনার পাশাপাশি একসাথে এই জিনিসগুলো আমরা এক্সপেরিয়েন্স করতে পেরেছি। আর এটার পাশাপাশি আর ব্যাঙ্গালোরের যে লাইফ, আমরা সবাই জানি যে ব্যাঙ্গালোরের কথা বললে মানুষ একটা অন্যরকম লাইফস্টাইলের কথা চিন্তা করে। আসলেও তাই, ব্যাঙ্গালোর জায়গাটা খুবই সুন্দর এবং সেই দিক থেকে একটা খুবই মনোরম পরিবেশের মধ্যে 3 বছর পড়াশোনা করেছি, খুব সুন্দর সুযোগ সুবিধা নিয়ে খুবই সুন্দরভাবে 3টা বছর পড়াশোনার মধ্যে কাটাতে পেরেছি। আহ এই জিনিসগুলোই আর কি সবচেয়ে বড় প্রাপ্তি ছিল ব্যাঙ্গালোরের 3 বছরে। অসংখ্য ধন্যবাদ অ্যান্থনি ভাই। আসলেই তাই, কারণ সেখানে ছিলেন খুব সুন্দর একটি সিটি, যেখানে সবাই যেতে চায় যদি কখনো সুযোগ হয়, এবং আপনি সেখানে পড়াশোনার সুবাদে থাকারও দীর্ঘ সময় সুযোগ পেয়েছিলেন। সেক্ষেত্রে অভিজ্ঞতার ঝুড়ি নিশ্চয়ই অনেক ভারী। এবং সে গল্প তো পুরো শোনারও সুযোগ হয়নি, তবে নিশ্চয়ই আপনার কাছে আবারও ফেরত আসবো অন্য কোনো বিষয়ে জানতে। আমরা আরো অনেক কিছু জানতে চাই আপনার কাছ থেকে। তো এবারে আমরা যেতে চাই মলয় দাসের কাছে। মলয় দাস, আপনি নিশ্চয়ই জানেন যে করোনার এই সময় পুরো বিশ্ব জুড়ে আতঙ্ক সৃষ্টি অবস্থায় রয়েছে, যার প্রভাব শিক্ষা খাতে প্রত্যক্ষভাবে পড়ছে। এই সময়টাতে আপনি চীন ও ভারত দুদেশেই পড়াশোনার অভিজ্ঞতা নিয়েছেন। ভারত ও চীনের মধ্যে কোন দেশটি করোনা মোকাবেলা করেও তাদের শিক্ষা ব্যবস্থাকে পূর্বের ন্যায় গতিশীল রাখতে সবচেয়ে বেশি সফল হয়েছে বলে আপনি মনে করেন? আচ্ছা, আপনার প্রশ্নটি হলো যে ভারত ও চীনের মধ্যে কোন দেশটি এই করোনার মধ্যেও সফল তাদের শিক্ষা খাতকে গতিশীল রাখতে, তাই জি, তো? অবশ্যই। জি। ওকে, এর এর উত্তরটা আসলে এক কথায় দেয়া যায়, চীন অবশ্যই সব দিক থেকে সফল। চীন যেভাবে এই প্যান্ডেমিককে, এই করোনার এই মহামারীটিকে কন্ট্রোল করেছে, এটা আসলে কোনো দেশই পারেনি এভাবে করতে। তো আসলে করোনার মধ্যেই আমি চীনে পড়াশোনা করেছি এবং ওটা এই করোনার মধ্যেই ছেড়ে দিয়েছি। তো আমি আমার অভিজ্ঞতা অনুসারে যেটা বলা যায় যে ওরা আসলে ওদের প্রযুক্তি আসলে এমন একটা পর্যায়ে চলে গেছে যে সব প্যান্ডেমিক, এসব এপিডেমিক আসলে ওদের মানে আটকাতে পারে না, ওদের কোনো ভাবেই আটকাতে পারে না। ওদের মানে ওদের দেশে ইন্টারনেট ফ্যাসিলিটিস এত ভালো এবং প্রযুক্তির দিক থেকে ওরা এতটা এগিয়ে গেছে যে ওদের সারা বছর ওরা চাইলে একদম পুরো একাডেমিক দিকটাই ওরা অনলাইনে নিয়ে আসতে পারে এবং ওরা সেটাই করেছে। ওরা পুরো শিক্ষা খাতটাকে অনলাইনে নিয়ে এসেছে এবং ওরা একটা বিকল্প ব্যবস্থা করে ফেলেছে, যার ফলে মানে ওরা সফলভাবে ওদের শিক্ষা ব্যবস্থাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর ভারতও এই দিক থেকে মোটেও পিছিয়ে নেই। আমরা জানি বাংলাদেশের সাথে যদি তুলনা করা হয়, তাহলে বাংলাদেশের সাথে তুলনা করলে ভারত অনেকটাই এগিয়ে আছে। কারণ ভারতও যেভাবে ভারতে ইন্টারনেটের এবং প্রযুক্তির বিস্তার ঘটেছে, এটাকে কাজে লাগিয়ে তারা তাদের শিক্ষা খাতকে এই মহামারীর সময়েও তারা অনলাইনে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা আসলেই ভালো দিক এবং এটা একটা পজিটিভ দিক ভারতের। তবে যদি চীনের সাথে তুলনা করেন এবং তাহলে বলা যায় যে অবশ্যই চীন এদিক থেকে বেশি সফল এবং তারা এই মহামারীকে সফলভাবে কন্ট্রোল করেও এবং এই মহামারীর মধ্যেও তারা তাদের শিক্ষা খাতকে সমানভাবে গতিশীল রেখেছে। অসংখ্য ধন্যবাদ মলয়। আসলেই তাই, আপনি যেরকম বাস্তব অভিজ্ঞতা অর্জন করার সুযোগ পেয়েছেন, সেই জায়গা থেকে আপনার কথাগুলো সত্যিই যথার্থ, এবং আহ, আশা করি এই অভিজ্ঞতা আপনি এখানে কাজে লাগাতে পারবেন, এবং সেটা আপনার আগামী প্রফেশনাল লাইফ আশা করি নতুন একটা দিগন্ত উন্মোচন করবে। যাই হোক, হ্যাঁ, এ অবশ্যই। পর্যায়ে জি ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন, আমরা আবারও আপনার কাছে আসবো। আমরা ধন্যবাদ। এখন চলে যাব হাফিজ ভাইয়ের কাছে। হাফিজ ভাই, আপনি নিশ্চয়ই জানেন যে আমরা সবাই অনলাইনে ক্লাস করে অভ্যস্ত। আমরা অনলাইনে পড়াশোনা করছি, অনলাইনে ক্লাস করছি, এখন সবকিছু হাতে মুঠোই হয়ে গেছে। তো আপনি আসলে, যদিও প্রশ্নটি একদম ছোট প্রশ্ন, কিন্তু এটার অনেক বড় তাৎপর্য রয়েছে, কারণ আমাদের বিভিন্ন জনের বিভিন্ন রকমের এখানে উত্তর থেকে যাচ্ছে, মতামত থেকে যাচ্ছে। আপনি যদি আমাদেরকে জানান, আপনি অনলাইন ক্লাসটা কেমন উপভোগ করছেন? এটাও আসলে ওই শিক্ষকের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, যে শিক্ষক অফলাইনে ক্লাস ভালো নিত, সে অনলাইনেও ক্লাস ভালো নিচ্ছে। হ্যাঁ, তবে হ্যাঁ,
সব মিলিয়ে ভালো ইন্টারাকশন, নেটওয়ার্ক, মাঝে মাঝে কিছু সমস্যা হয় নেটওয়ার্ক রিলেটেড, খুবই কম। তবে ওভারঅল সবাই মোটামুটি ভালো ক্লাস নিচ্ছে। আর ওই যে যেটা বললাম, যে শিক্ষক অফলাইনে ভালো ক্লাস নিত সে অনলাইনেও ভালো ক্লাস নিচ্ছে, যে অফলাইনেও একটু সমস্যা ছিল যার, তার অনলাইনেও দেখা যাচ্ছে যে ওরকম সমস্যা আছে। আর ওভারঅল হ্যাঁ, সবাই দেখা যাচ্ছে মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে আসতেছে, শিক্ষকরা ক্লাস নিচ্ছে। আহ সব মিলে ভালো অভিজ্ঞতা, এবং সব শিক্ষকই মোটামুটি ভালো করতেছে অনলাইনে ক্লাস, এবং মোটামুটি ভালো ডেলিভারি আসতেছে, স্টুডেন্টদের পার্টিসিপেশনও যথেষ্ট ভালো। আহ, এবং আমি আমি হ্যাপি আর কি অনলাইনের এখানকার ক্লাস নিয়ে। আসলেই তাই, আমরা যখন অনলাইনে ক্লাস করি আমাদেরও ভালোই লাগে, কারণ শিক্ষকরা এখানেও তারা আমাদেরকে তাদের দূরত্বের উপস্থিতি বুঝতে দেন। এটা সত্যিই আমাদের জন্য একটা আনন্দের। আশা করি সব পরিবেশের সাথেই আমরা খাপ খাইয়ে নিব, যাতে আগামী দিনগুলোতে যে কোনো পরিস্থিতিতে নিজেদেরকে মানিয়ে নিতে পারি। আমরা মারুফ ভাইয়ের কাছে চলে যাব। আমরা আমাদের প্রোগ্রামটাকে অতি দীর্ঘায়ু করব না, আশা করি আমরা দ্রুতই শেষ করে দিব। আমরা এখন মারুফ ভাইয়ের কাছে চলে যাব। মারুফ ভাই, আপনার কাছে আসলে আমার জানা আপনি একটা শর্ট ফিল্ম করছিলেন, সেটার নাম ছিল বোধহয় দ্য সাইলেন্ট। আপনি সেখানে মূল চরিত্রে কাজ করছিলেন। আমি কিছুটা দেখার সুযোগ পেয়েছিলাম, আমার অসম্ভব ভালো লেগেছিল। আমাদেরকে যদি আপনি একটু বলেন সেটার একটা পিছনের গল্পটা কি ছিল? না, আসলে পিছনের গল্প বলতে গেলে ঠিক খুব স্পেসিফিক তেমন কিছু নাই। আমরা আসলে দা সাইলেন্স যে চলচ্চিত্রটা তৈরি করেছিলাম, এটা মূলত আমাদের একটা একাডেমিক ওয়ার্ক ছিল। আমাদের 4th ইয়ারে একটা কোর্স আছে, যেটা হচ্ছে অ্যাক্টিং ইন ডিফারেন্ট মিডিয়া অ্যান্ড ফিল্ম। সো ওই ফিল্মের ক্ষেত্রে আমাদের সবাইকেই একটা করে শর্ট ফিল্ম এটা জমা দেওয়ার একটা নির্দেশনা ছিল। তো দা সাইলেন্স যে চলচ্চিত্রটা তৈরি করা, আমি চেয়েছিলাম আর কি, সেটা আমার নিজস্ব নির্দেশনায় ছিল। আমি চেয়েছিলাম যে একটু ডিফারেন্ট আঙ্গিকে কিছু করতে। তো চলচ্চিত্রের বেশ কিছু প্যাটার্ন আছে, বিভিন্ন ধরনের চলচ্চিত্র হয়, আমারটা ছিল হচ্ছে দা সাইলেন্স চলচ্চিত্রটা করেছিলাম যে সিম্বলিক ধাঁচের। সিম্বল অর্থাৎ আমরা এমন একটা বিষয়কে রিপ্রেজেন্ট করব যেটার অন্তর্নিহিত ভিন্ন একটা অর্থ থাকবে। তো দা সাইলেন্স চলচ্চিত্রটা যখন আপনি দেখেন, এখানে দেখবেন যে হচ্ছে একজন মানে রিক্সা চালক, সে তার জীবনে বিভিন্ন জায়গায়, হয়তো এটা কেউ বুঝতে পারছে না, সে বিভিন্ন জনের কাছ থেকে নেগেটিভিটি শিকার হচ্ছে, অনেকে হ্যারেস করছে, বা অনেকে ঠিক তাকে যে দিক নির্দেশনা দেওয়া হয় সে হয়তো সেটা বুঝতে পারে না, এরকম অনেক কিছু যায়। তো কিন্তু সে যেহেতু বোবা এবং বধির, এই চরিত্রে যেহেতু সে অভিনয় করছিল, তো কাজে তাকে কে কি বলছে সে কিন্তু সেটা বুঝতে পারছে না। আবার একই সাথে আহ মানে সে অনেক এই যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, আমরা এটাকে একটা শহরের হিসাবে দেখার চেষ্টা করেছিলাম। অর্থাৎ সেই রিক্সাওয়ালা, তার চোখের সামনে যদি অনেক কিছু ঘটে সে কিন্তু কিছু বলতে পারবে না, কারণ তার সেই বলার শক্তিটা নাই। অর্থাৎ সে শুনতে পেত কিন্তু বলার যে শক্তি সেটা তার ছিল না। তো এই সাইলেন্স চলচ্চিত্রটার মধ্য দিয়ে আমরা আসলে শহরকে মিন করেছিলাম, যে একটা শহরের মধ্যে অনেক কিছু ঘটে, অনেক কিছু ঘটে যায় এই শহরের আনাচে কানাচে, অনেক অপরাধ বলি, অনেক নেগেটিভিটি বলি, সবকিছুই ঘটে। কিন্তু শহরের নিজস্ব কোনো ক্ষমতা নাই যে সেই বিষয়গুলোকে সাক্ষ্য দেওয়ার বা সেগুলোকে নিয়ে সে প্রতিবাদ করার বা বলার। কারণ শহরও এই ক্ষেত্রে বোবা, শহর সবকিছু দেখতে পাচ্ছে, সবকিছুর সাক্ষী শহর, বাট শহরের কিছু করার ক্ষমতা নাই, শহর কিছু বলতে পারবে না। তো এই এবং একই সাথে এই যে পরিবেশগত যে দিকগুলো আছে, অর্থাৎ এখানে গাছ কেটে ফেলা বা এখানে অনেক জনবসতি গড়ে ওঠা বা অনেক যে দিকগুলো আছে, সেগুলো কিন্তু শহরের উপরে অনেক চাপ, অনেক বেশি একটা চাপ, কিন্তু শহর সেগুলোকেও করতে পারবে না। অর্থাৎ সেগুলো তার রিফ্লেক্ট করার সেই জায়গাটা শহরের নাই, কিন্তু সে সবকিছু সাক্ষী, সে সমস্ত কিছু দেখবে। তো এটাই ছিল মূলত অন্তর্নিহিত ভাব সেই চলচ্চিত্র। তো ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মারুফ ভাই। আশা করি আপনি এরকম অসংখ্য সুন্দর সুন্দর কাজ আমাদেরকে উপহার দিবেন, কারণ আপনারা আসলে প্রফেশনাল ভাবে এগুলো শিখে আপনারা আমাদের দেশের অনেক ভালো ভালো কাজ করার দায়িত্ব নেবেন এবং সাংস্কৃতিক অঙ্গনে অনেক বড় অবদান রাখবেন। আমরা চলে যাব এই মুহূর্তে সাব্বির ভাইয়ের কাছে। সাব্বির ভাইয়ের কাছে আমার জানতে চাওয়া,
আসলে আপনি অনেক কাজ করছেন, অনেক ছবি তুলছেন, অনেক এক্সিবিশনে আপনি অংশগ্রহণ করেছেন এবং সেটা করতে গিয়ে আপনি শুধু বাংলাদেশ নয়, দেশের গণ্ডি পেরিয়ে আপনি বিদেশের মাটিতেও অনেক ভালো ভালো আহ, অর্জন আপনি আহ, এনেছেন, অর্জন করার সুযোগ পেয়েছেন। তো আপনি যদি আমাদেরকে বলেন যে এমন কোন অর্জন যেটা আসলে আপনার জীবনে সেরা এবং সেটার কথা চিন্তা করলে আনন্দাশ্রু চলে আসে, যদি আমাদেরকে বলেন। আসলে একজন ফটোগ্রাফার বা যে কোনো ফিল্ডেরই তার সকল অর্জনই তার কাছে সেরা আর কি। লাইক একজন ফটোগ্রাফারের প্রত্যেকটা ছবি হচ্ছে তার কাছে কাইন্ড অফ তার সন্তানের মতো। তো ওইরকম ভাবে বলতে গেলে আসলে খুব স্পেসিফিকলি যে এইটা আমার খুব বেশি সেরা বা এইটা আমার অনেক ভালো লাগে এরকম না, আসলে প্রত্যেকটা পুরস্কারই ভালো লাগে। আমি হয়তো আপনারা দেখছেন গত 2 দিন আগেও হচ্ছে ফিনল্যান্ডের একটা কন্টেস্টে, ছোটখাটো কন্টেস্ট, বাট প্রাইজ পাইছি একটা, ভালো লাগছে। বাট যদি মোটা দাগে বলতে চাই, আমার হচ্ছে একদম প্রথম ইন্টারন্যাশনাল এক্সিবিশন ছিল হচ্ছে 2016-এ আজারবাইজানে। এটাও হচ্ছে মানে ইউএনেরই কোনো একটা সংস্থার একটা প্রোগ্রাম ছিল। তো ওইখানে একটা একটা পার্ট ছিল ফটোগ্রাফি। তো ওটা ছিল জাস্ট শুধু এক্সিবিশন, প্রদর্শনী। তারপরে যদি বলি, তারপরে 2016-তেই আমি হচ্ছে একটা জার্মান একটা এনজিও বা এই টাইপের কোনো একটা প্রতিষ্ঠানের হচ্ছে একটা কন্টেস্টে প্রাইজ পাইছিলাম, ফ্রিডম ফটো কন্টেস্ট নামে। তো ওইখানে আমি হচ্ছে একটা ভালো একটা অ্যামাউন্ট পাইছিলাম, মানে প্রথমবারের মতন হচ্ছে ফটো কন্টেস্ট থেকে টাকা পাওয়ার যে অভিজ্ঞতাটা, ওইটা হচ্ছে আমার খুব মানে স্মরণীয়। এবং যেই ছবিটার জন্য হচ্ছে আমি প্রাইজ পাইছি, ওরা এই ছবিটা ওদের ক্যালেন্ডারে গিয়েছিল। তারপরে আবার ওই ছবিটা পরে আরেকটা এক্সিবিশনে, ওই যে প্যারিসে ইউনেস্কোর যে হেডকোয়ার্টার সহ ইউনেস্কোর আন্ডারের আরো কয়েকটা কান্ট্রিতে ওইটার এক্সিবিশন হয়েছে। তো ওই পুরস্কারটা হচ্ছে যেটা মানে প্রথমবার ইন্ডিয়াতে, ওই যে জার্মান একটা অর্গানাইজেশন, তাদের যেই ইয়াটা ছিল ফ্রিডম ফটো কম্পিটিশন। তো ওইটা ছিল হচ্ছে আমার হচ্ছে মোটামুটি বলতে গেলে একটা ভালো স্টার্টিং এর মতন আর কি। ওইটা আমি খুব বেশি মানে কি বলবো আর কি, ওইটা নিয়ে আপ্লুত বেশি আর কি। তার বাইরে হচ্ছে আমার ওই 2বার হচ্ছে ওই ইউনেস্কোর কন্টেস্টে ছবি সিলেক্ট হয়েছে। তো এদের যে বিষয়টা, এরা হচ্ছে বিশাল আকারের একটা বই পাঠায় প্যারিস থেকে। আপনি যখন একটা বিশাল বড় পার্সেল রিসিভ করবেন, দেখতেই ভালো লাগে। তো এইটাও অনেক মানে ভালো লাগার বিষয়। আর তাছাড়া ওই জাতিসংঘের ওইখানে যে এক্সিবিশনটা হয়েছিল, এরা বিশাল বড় আকারের ফ্রেম করছে। এত বড় ফ্রেম কোনো এক্সিবিশনে আমার মানে কেউ করে নাই। তো মানে আমার থেকেও 6 ফুট 7 ফুট সাইজের ফ্রেম করছে আর কি, এরা বড় বড়। তো ওইটাও একটা ভালো লাগা ছিল। এই তো মোটামুটি আসলে বলতে গেলে সব কন্টেস্টই, যে কোনো কন্টেস্ট ছোট হোক বড় হোক, মানে উইনার হইলে বা একটু এক্সপোজার পাইলে ভালো লাগে আর কি। আসলেই তাই সাব্বির ভাই, প্রতিটা আবিষ্কারকের কাছেই তার প্রতিটা আবিষ্কারই সন্তানের মতো এবং আপনার কাছে প্রতিটি ছবি যেগুলোই আপনি ক্যামেরা বন্দি করেন না কেন, সেগুলোই আপনার কাছে অনেক ভালো। এবং আসলেই তাই, আমরাও বিভিন্ন সময় দেখে থেকেছি আপনি যখন ভারতের বিভিন্ন সময় আপনি ছবি তুলে সেগুলো পৃথিবীতে সারা ফেলেছিল। শুধু তাই নয়, আমরা আরো দেখার সুযোগ পেয়েছি যে আপনি পত্রিকায় ভালো লেখালেখিও করেন। এগুলো সত্যি আনন্দের। আমরা চলে যাব অ্যান্থনি ভাইয়ের কাছে। আপনি আসলে একজন সায়েন্টিস্ট মানুষ, আপনার থেকে অনেক কিছুই আমাদের জানার আছে বা জানারও সবসময় আগ্রহ থেকেই যায়। যত কিছুই বলে না কেন তাও কখনো কখনো মনে হয় কম হয়ে যাচ্ছে। আর যদিও এখন আমাদের সময়ের যথেষ্ট স্বল্পতা আছে, তবুও অল্প করে আমরা খুব সহজভাবে জানতে চাই যে আসলে করোনা ভাইরাসটার পরিস্থিতি কি চলছে, কি হবে আসলে, আমরা কবে এ থেকে মুক্ত হতে পারবো, এ ব্যাপারে আসলে আপনার ধারণাটা আমরা জানতে চাই। সাউন্ড, মাইকটা অন করে নেন ভাইয়া। ধন্যবাদ সাকিব ভাই। আহ, তো আপনি যে প্রশ্নটা করেছেন, আপনি প্রশ্নের দ্বিতীয় অংশের উত্তরটা আগে দিতে চাই, যে আমরা করোনা ভাইরাস থেকে কবে মুক্ত হতে পারবো। তো এই বিষয়টা সম্পূর্ণই নির্ভর করে আমাদের ওপর, আমাদের সচেতনতার ওপর, এবং সাথে সাথে আমাদের মহামারী বা রোগ, এই জিনিসগুলো নিয়ন্ত্রণের ব্যবস্থা কতটা উন্নত সেটার উপরে। তো আমাদের সচেতনতাটা হচ্ছে যে সবচেয়ে বেশি জরুরি, কারণ যেহেতু এটা একটা বায়ুবাহিত ছোঁয়াচে রোগ, তো এই জিনিসটা খুব সহজে হচ্ছে যে আমাদের মাধ্যমে মানুষ থেকে মানুষে সংক্রমিত হচ্ছে। তো সেই দিক থেকে বলতে গেলে
একটা মহামারী থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে আমরাই এবং আমাদের সচেতনতাই। আর আপনার প্রশ্নের প্রথম যে অংশটা কথা আপনি জানতে চেয়েছেন যে মহামারীটা বা করোনা ভাইরাসটি কি, এই রোগটি হচ্ছে যে মূলত একটি ভাইরাস বাহিত রোগ, যে রোগটি সরাসরি আমাদের ফুসফুসকে আক্রমণ করে এবং বিবর্তনের মাধ্যমে এই ভাইরাসটা আগেও প্রকৃতিতে ছিল। বিবর্তনের মাধ্যমে বাদুড় বা বাদুড় জাতীয় স্তন্যপায়ী প্রাণীদের থেকে সেটা এখন মানুষকে সংক্রমিত করার সক্ষমতা লাভ করেছে। তো যদি সেটার বিষয়ে জানতে চান যে এরা কিভাবে এই সক্ষমতা লাভ করে, আহ বিবর্তনের মাধ্যমে মূলত এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা খুব ফ্রিকোয়েন্টলি বিষয়টা শুনে থাকি যে করোনা ভাইরাস তার রূপ বদলাচ্ছে। তো এই ধরনের জীবাণুদের ক্ষেত্রে এটা তাদের খুব সাধারণ একটা চরিত্র যে তারা নিয়মিত তাদের রূপ বদলাতে থাকে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি, যার ফলশ্রুতিতে দিনকে দিন ভাইরাসের সংক্রমণ ক্ষমতা এবং মানুষকে আক্রান্ত করা বা অসুস্থ করার ক্ষমতা কিন্তু দিনকে দিন বেড়ে যাচ্ছে। আমরা রিসেন্টলি যে খবরটা পেয়েছি, ভারতে আবিষ্কৃত যে ডেল্টা ভ্যারিয়েন্ট, সেটা অন্যান্য দেশে পূর্বে আবিষ্কৃত যে কোনো করোনা ভাইরাস ভ্যারিয়েন্টের থেকে অনেক বেশি সংক্রমণশীল। তো এই বিষয়টাই যে বিবর্তনের মাধ্যমে এই ঘটনাগুলো ঘটে থাকে, ঠিক একইভাবেই বিবর্তনের মাধ্যমেই হচ্ছে যে এই ভাইরাসটি মূলত অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের থেকে আমাদেরকে সংক্রমণ করার একটা সুযোগ তারা লাভ করেছে। তো এই হচ্ছে মূলত করোনা ভাইরাস। আর আমাদেরকে হচ্ছে যে সবসময় সচেতন থাকতে হবে, আমাদেরকে ওই প্রিকশনস গুলো নিতে হবে যেখানে আমরা সবসময় সচেতন ভাবে একজন মানুষের সাথে আনসেফ কন্ট্যাক্ট বা যে কোনো বস্তুর সাথে আনসেফ কন্ট্যাক্ট, আমরা এই জিনিসগুলো যাতে অ্যাভয়েড করতে পারি, আমরা সচেতন থাকতে পারি যে আমরা সবসময় একটা ফিজিক্যাল হাইজিন মেনটেন করে চলছি কিনা। তো আমাদের সচেতনতাটাই হচ্ছে যে আমাদের মুক্তি দেওয়ার একটা বড় উপায় হবে। সাবির ভাই। অসংখ্য ধন্যবাদ অ্যান্থনি ভাই। আসলেই তাই, আপনি যেটা আমাদেরকে একটু মোটা দাগে বলার চেষ্টা করলেন যে আমাদের সতর্কতা এবং আমাদের নিজেদের আহ, ইচ্ছা এবং আমরা যাতে সতর্ক থাকতে পারি, এ ব্যাপারে যথেষ্ট দায়িত্বশীল ভূমিকা নিতে পারি, সেটা হয়তো আমাদেরকে ভালো থাকতে আরো সাহায্য করবে। অবশ্যই আমরা নিশ্চয়ই সেটা করব এবং আমাদের যারা সম্মানিত দর্শক আছেন তারাও বিষয়টা নিশ্চয়ই পালন করছেন এবং করবেন। আমরা চলে যাব মলয়ের কাছে। মলয়ের কাছে আমরা আসলে সর্বোপরি জানতে চাচ্ছি, মলয়, করোনাতে আসলে আপনি দেশে বসে অনলাইনে কিছুদিন ক্লাস করেছেন ভারতে, এবং ভারতে এসেও কিছুদিন অফলাইনে ক্লাস করতে পারছিলেন। তো আসলে আপনি আমাদেরকে বলতে পারেন যে এই দুইয়ের মধ্যে আপনি কিরকম পার্থক্য দেখতে পাচ্ছেন এবং অভিজ্ঞতাটা কেমন, এবং সুবিধা অসুবিধা, ভালো লাগা মন্দ লাগা, এই বিষয়গুলো আপনার কিরকম মনে হচ্ছে আসলে? তো এরপরে ভারতে আসার পরে আবার আমাদের অনলাইন ক্লাস শুরু হয়। তো সেক্ষেত্রে অফলাইন অনলাইন দুই ধরনের ক্লাস করার অভিজ্ঞতা আমার আছে ভারতে। তো আমার মনে হয় যে অবশ্যই অফলাইন ক্লাস তো আমাদের জন্য মানে অনেক বেশি সুবিধাজনক। যে কোনো বিষয়ে প্র্যাকটিক্যাল বলেন বা থিওরি ক্লাস, অফলাইন ক্লাসটাই খুব বেশি আমাদের জন্য হেল্পফুল হয়। তারপরেও খুব একটা পার্থক্য মনে হচ্ছে না থিওরি ক্লাসগুলোতে, কারণ থিওরি ক্লাসগুলো তো মূলত আমাদের জাস্ট টিচারের লেকচার শোনা এবং তাকে বিভিন্ন প্রশ্ন করা, যেগুলো আমরা সাধারণত অনলাইন ক্লাসেও করতে পারি। যদি আসলে কোনো একটা মানে সমস্যা হয়, তাহলে সেটা হলো প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে। এছাড়া অফলাইন অনলাইনের মাঝে খুব বেশি তফাৎ মনে হচ্ছে না, কারণ ভারতে আসলে আমি যে শহরে আছি, আমরা হায়দ্রাবাদ, এখানে ইন্টারনেট ফেসিলিটিস অনেক ভালো। তো সেই হিসাবে অনলাইন ক্লাস করতে আমাদের খুব একটা অসুবিধা হচ্ছে না। তো এখন আসলে এই বিষয়টা কতদিন লাস্টিং হবে, কতদিন এটা থাকবে, এটা কেউই জানে না, যতদিন পর্যন্ত না করোনা পুরোপুরি ভাবে যাচ্ছে। আর হয়তো পার্মানেন্টলি ওইভাবে অফলাইন ক্লাসে যাবে না ভার্সিটি গুলো। তো দেখা যাক, আশা করছি খুব শীঘ্রই এই করোনা মহামারী চলে যাবে এবং আমরা আমাদের স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারবো।
অসংখ্য ধন্যবাদ মলয়। আশা করি আপনিও বর্তমান সময়ের সাথে নিজেকে মানিয়ে নেবেন এবং যেভাবে আপনি উপভোগ করছেন, আশা করি আগামী দিনগুলোতেও আপনার এভাবেই ভালো লাগবে। আমরা সবাই পরিবেশের সাথে মানিয়ে নিব বা নিতে হবে, এটা আসলে সর্বোপরি কথা। এবারে আমি হাফিজ ভাইয়ের কাছে একটু ছোট্ট করে জানতে চাইবো যে আপনারা এই বিভাগে যারা পড়াশোনা করছেন এবং যারা উচ্চশিক্ষায় আরো পড়াশোনা করতে চান, বিদেশ বিভুঁইয়ে যে যাওয়ার আগ্রহ পোষণ করেন, স্বপ্ন দেখেন, তাদের ব্যাপারে আসলে আপনার কি পরামর্শ থাকবে, কি বলবেন? উচ্চশিক্ষা বলতে আমি শুধু দেখা যাচ্ছে মাস্টার্স করতে আসার বিষয়ে বলতে পারি। হ্যাঁ, অবশ্যই মাস্টার্স করতে আসতে পারে। ইন্ডিয়াতে আসা খুবই সহজেই যায় এবং যেই আসবে সেই অবশ্যই কিছু ভিন্ন বিষয় বা ব্যতিক্রম কিছু বিষয় জানতে পারবে। তবে আমার পরামর্শ থাকবে যে স্কলারশিপে আসার চেষ্টা করার জন্য, যেহেতু ভারত সরকার 2টা স্কলারশিপ চালু করেছে। আইসিসিআর অনেক আগ থেকেই দেওয়া হয় বাংলাদেশি শিক্ষার্থী, বাংলাদেশ শুধুমাত্র বাংলাদেশি শিক্ষার্থী না, সারা বিশ্বের শিক্ষার্থীর জন্য আইসিসিআর স্কলারশিপ দেওয়া হয়। আর সাথে সাথে আবার নতুন একটা স্কলারশিপ চালু হয়েছে, স্টাডি ইন ইন্ডিয়া স্কলারশিপ। তো যদি কেউ মাস্টার্সে বা মাস্টার্স পিএইচডি লেভেলে পড়ালেখা করতে আসতে চায়, তা অবশ্যই সে প্রথমে চেষ্টা করবে যে আহ, সরকারি বৃত্তি পাওয়ার জন্য। তাহলে লাইফটা অনেক বেশি ইজি হয়ে যাবে। আর অবশ্যই পড়তে আসলেই নতুন কিছু পাবে, এটা কোনো ইয়ে নাই। তবে আমার পরামর্শ থাকবে বৃত্তি নেওয়ার চেষ্টা করার জন্য। অনেকেই আসতেছে, আইসিসিআর তো খুবই প্রেস্টিজিয়াস। যদি পাই তাহলে অনেক চিন্তায় থাকবে না এবং লাইফটা এখানে ভালো চলবে এবং তো পড়ালেখাও অনেক বেশি ভালো হবে। আর বিশ্ববিদ্যালয় সিলেক্ট করতে পারে, সব বিশ্ববিদ্যালয়ে অনেক বেশি প্রাচীন, সবখানে ভালো ভালো শিক্ষক আছে। তো যে কেউ এটা বিবেচনা করতে পারে আসার জন্য, ইন্ডিয়াতে পড়ালেখা করতে আসার জন্য। আবার যদি হ্যাঁ ভাই, মানে উচ্চশিক্ষার জন্য ইন্ডিয়াকেও বিবেচনা করতে পারে। পাশাপাশি যদি মানে কোনো বাইরের কোনো দেশের সাথে কোনো অংশে ইন্ডিয়া কম নয়, তো আসতে পারে যে কেউ পড়ালেখা করার জন্য। আমি পরামর্শ দেবো সবাই আসার জন্য। তবে হ্যাঁ, আসার আগে সবাই যাতে চেষ্টা করে বৃত্তি পাওয়ার জন্য, বৃত্তি নিয়ে আসার জন্য। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ হাফিজ ভাই। হ্যাঁ, একদমই তাই। আসলে বৃত্তি ছাড়া এখানে পড়াশোনা অনেকের জন্য খুব কষ্টকর এবং দুঃসাধ্য। তাই যদি উম, আহ, সবাই একটু চেষ্টা করে এবং সবাই একটু বৃত্তি পাওয়ার চেষ্টা করে, তাহলে অবশ্যই তাদের জন্য যাত্রাটাও মঙ্গলময় হবে এবং খুব মসৃণ হবে। আশা করি কিভাবে আপনারা আসবেন, আসার জন্য কি কি ধরনের পদ্ধতি অবলম্বন করতে হয়, আপনাদের কি করতে হবে, কি পড়াশোনা করতে হবে, কিভাবে আসতে হবে, পদ্ধতিটা কি, কতগুলো স্কলারশিপ আছে, এসব ব্যাপারগুলো যদি আপনারা আমাদের থেকে আসলে জানার ইচ্ছা রাখেন, তাহলে নিশ্চয়ই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আশা করি আমরা পরবর্তীতে চেষ্টা করবো আপনাদের জন্য এরকম কিছু তৈরি করা, যাতে আপনাদের আগামী চিন্তা ভাবনাটা আরো অনেক সহজ থেকে সহজতর হয়ে ওঠে। এরপর যে আমরা মারুফ ভাইয়ের কাছে যাব এবং সর্বশেষ মারুফ ভাইয়ের কাছে আমরা জানতে চাইবো, মারুফ ভাই, আপনি যদি আমাদেরকে বলেন যে আপনি কালচারাল সেক্টরে কাজ করছেন, সুতরাং একজন শিক্ষার্থী হিসেবে আপনি কি স্বপ্ন দেখেন এবং একজন শিক্ষার্থী হিসেবে অন্যদেরকে আপনি কি পরামর্শ দিবেন? একটু ভালোভাবে বলতেন, আমার কাছে একটু সহজ হতো আর কি। আচ্ছা, ঠিক আছে মারুফ ভাই, আমি তাহলে আপনাকে আবারও বলছি, আপনি কালচারাল সেক্টরে কাজ করেন, আপনি একজন সাংস্কৃতিক ব্যক্তি, সাংস্কৃতিক সংগঠক। সুতরাং আপনি আগামী দিনগুলোতে কি স্বপ্ন দেখেন এবং অন্যদের জন্য আপনার কি ধরনের পরামর্শ থাকবে, যাতে তারা আরো এগিয়ে যেতে খুব সহজেই পারে? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ সাইদুর ভাই। আসলে প্রথমত আমি সকল দর্শকের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে আসলে এক অনাকাঙ্ক্ষিত একটা কারণে আমার ইন্টারনেটের যে সংযোগ সেটা আসলে আমি ঠিকভাবে পাই না। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এখানে যারা আজকে এই অনুষ্ঠানটা আমরা একসাথে করছি এবং পাশাপাশি যে সকল দর্শক সবাই এই অনুষ্ঠানটা দেখছেন তাদের সকলের প্রতি। আর সাংস্কৃতিক অঙ্গনের কথা বলতে গেলে বা এটা নিয়ে পড়াশোনার কথা যদি আমরা সব স্তরে বলতে চাই, তাহলে শুধু এটা বাংলাদেশ না, পৃথিবীর যে কোনো জায়গাতেই মূলত যে কোনো বিষয় নিয়ে পড়াশোনা যে কেউ যদি করে অবশ্যই সেটার একটা ইম্প্যাক্ট আছে, যে ইম্প্যাক্টটা সমাজ পাবে। সেটা যে কোনো লাইনে হতে পারে, সেটা সোশ্যাল ওয়ার্ক বলি বা সায়েন্সের কোনো সাবজেক্ট বলি, আর্টস কমার্স, সব জায়গারই ভালো একটা ক্ষেত্র আছে বা সম্ভাবনার একটা দিক আছে। আর সেগুলো দিক আছে বলেই কিন্তু এই বিষয়গুলো নিয়ে মানুষ পড়াশোনা করছে, গবেষণা করছে, বা সেগুলোকে মানব জাতিকে সমৃদ্ধ করতে যদি সেখানে কোনো আহ দিক বিষয় থাকে, তাহলে সে ব্যাপারগুলো নিয়ে সবাই কাজ করে যাচ্ছে, সেগুলোকে নিয়ে পড়াশোনা করছে। সাংস্কৃতিক অঙ্গনের ব্যাপারটাও একই রকম।
অর্থাৎ একটা দেশের সংস্কৃতি মূলত একটা দেশকে অনেকাংশে রিপ্রেজেন্ট করে। একটা দেশ কতটা সভ্য, এই সভ্য একটা দেশ কতটুকু, এটা কিন্তু তার যে সাংস্কৃতিক পরিকাঠামো আছে এই ব্যাপারটার উপরে কিন্তু নির্ধারণ করা হয়, বা পুরো পৃথিবী বুঝতে পারবে যে সে দেশটা কতটুকু সভ্য যদি সেই দেশের সংস্কৃতিটা খুব সুন্দরভাবে পজিটিভ একটা কিছু রিপ্রেজেন্ট করে। সো সাংস্কৃতিক এই জায়গাটা সত্যি অনেক গুরুত্বপূর্ণ। আর পড়াশোনার ক্ষেত্রে যদি ক্যারিয়ারের বিষয়টা বলি, তাহলে মূলত সাংস্কৃতিক জগতে আমরা যারা পড়াশোনা করছি, আমাদের ক্যারিয়ারের জায়গাটা বাংলাদেশে ঠিক কতটুকু সমৃদ্ধ অবস্থায় আছে এটা নিয়ে অনেক মতভেদ আছে এই ব্যাপারটা নিয়ে। কারণ অনেকেই আছে যারা হচ্ছে আমাদের এই সেক্টর গুলো নিয়ে, হয়তো আমাদের বড় ভাই অনেকে পড়াশোনা করেছেন এবং পড়াশোনা করার পরে দেখা গেছে যে তারা হয়তো আর এই জায়গাটাই থাকতে পারেন নাই, হয়তো বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণেই হোক বা ঠিক সেইভাবে, কারণ একটা জীবন যখন আপনি যাপন করতে যাবেন আপনাকে কিন্তু অনেকগুলো বিষয় নিয়ে চিন্তা করতে হবে। আপনার নিজের জীবন ধারণ, আপনার পরিবারের ভরণ পোষণ, আপনার আর্থ সামাজিক যে সম্মান বা আদার্স যেটা পাওয়ার কথা সে বিষয়গুলো। তো যখন এই সবকিছুর সাথে খুব একটা সামঞ্জস্য দেখা যায় না, খুব ভালোভাবে সেগুলো হয়তো যে এক্সপেকটেশন থাকে সেই জায়গাটা যদি খুব ভালোভাবে অ্যাচিভ না করা যায়, তখন কিন্তু একটা হতাশা চলে আসে। এটা সকল সেক্টরেই আছে এবং সাংস্কৃতিক সেক্টরটাতেও এটার ব্যতিক্রম নাই। সো এখন যারা নবীন কেউ যদি কালচারাল এই সেক্টর গুলো নিয়ে পড়াশোনা করতে চান, তাহলে অবশ্যই তাকে এই ব্যাপারটা ধারণ করে নিতে হবে যে আমি আসলে ভালোবেসে এই কালচারটা করছি, এখান থেকে কতটুকু রিটার্ন আমি পাবো, এবং তারপরে আমার যে দায়িত্বগুলো থাকে, কারণ আমরা যে হিউম্যান প্রত্যেকেরই কিছু দায়িত্ব আছে, নিজেদেরকে চালানো, পরিবার চালানো বা সমস্ত কিছু, এগুলো সমস্ত ক্ষেত্রেই একটা স্যাক্রিফাইসিং মানসিকতা নিয়েই আসলে জার্নিটা করা উচিত সত্যিকার অর্থে। তবে বাংলাদেশে যদি আমরা সেই সম্ভাবনার জায়গাটা তৈরি করতে পারি, অর্থাৎ আপনি যদি ভারতের দিকে তাকান, কারণ আমি এখন এখানে পড়াশোনা করছি, এখানে কিন্তু এই কেন্দ্রিক খুব সুন্দর একটা ফিল্ড আছে। প্রত্যেকটা স্টেটে তাদের নিজস্ব ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, তাদের মিডিয়া গুলো অনেক রিচ, তারা তাদের নিজস্ব যে লোক সংস্কৃতি আছে, যে দিকগুলো আছে সেগুলোকে নিয়ে তারা গবেষণা করছে, তারা এগিয়ে যাচ্ছে। ইভেন যদি এই লাইনে যে কেউ, তার যদি কোনো ধরনের কোনো অপশনই না থাকে অর্থনৈতিক, তারপরেও সে গভর্নমেন্ট থেকে সে একটা ভাতা পাবে প্রত্যেক মাসে, যে ভাতাটা দিয়ে সে কিন্তু তার নিজেকে বেয়ার করা, সে তার ফ্যামিলি বেয়ার করা, সেখানে কিছুটা অংশগ্রহণ সে করতে পারবে। তো যাতে করে অন্তত এইখানকার যারা মানুষ আছে, আমার যতটুকু দেখা, তারা কিন্তু এই সংস্কৃতিতে আসতে এবং এটাকে নিয়ে আরো বেশি চর্চা করতে অনেক উৎসাহী হবে, কারণ তাদের একটা সেই রকম ব্যাকআপ আছে, তাদের একটা সম্মানের একটা খুব সুন্দর জায়গা আছে। সো বাংলাদেশে যদি এটা তৈরি করা যায় যে না, যারা সাংস্কৃতিক অঙ্গনে কাজ করছে তারা এখানেই কাজ করবে, তারা এইটাকেই কিভাবে রিচ করা যায়, কিভাবে সকলের সামনে খুব পজিটিভলি রিপ্রেজেন্ট করা যায় আমাদের দেশের সংস্কৃতিকে, এই দিকেই তারা মনোনিবেশ করবে এবং তারা গভর্নমেন্টাল একটা সহযোগিতা পাবে। বাংলাদেশের গভর্নমেন্ট নিঃসন্দেহে অনেক সহযোগিতাপূর্ণ, তারা সকল সেক্টরেই সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু সাংস্কৃতিক অঙ্গনে হয়তো এক্সপেকটেশন বলি আর প্রয়োজনীয়তা বলি, এই জায়গাটাতে কিন্তু আরো বেশি মনোযোগী হওয়া প্রয়োজন। যেমন আপনি যদি বাজেটটা দেখেন, এবারের বাজেটে সাংস্কৃতিক অঙ্গনে আপনার দেওয়া হয়েছে টোটাল 0.098%। টোটাল 100% বাজেটের মধ্যে এখানে দেওয়া হয়েছে 0.098। এটা কিন্তু পর্যাপ্ত না অন্তত এই অঙ্গনটাকে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে। সো এটা একটা দাবি, প্রত্যেকটা সাংস্কৃতিক অঙ্গনে যারা আছেন বাংলাদেশে তারা প্রত্যেকেই এই ব্যাপারটা নিয়ে অনেক জোরে সোরে হয়তো বলার চেষ্টা করছেন যে ন্যূনতম 1% যাতে এই জায়গাগুলো নিয়ে যারা পড়াশোনা করবে, যা গবেষণা করবে বা যারা সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করছে, ন্যূনতম 1% যাতে সেটা ধার্য করা হয়। সো এটা চাওয়া, এবং সত্যি বলতে যে আমি অবশ্যই আশাবাদী যে একটা সময় যে সাংস্কৃতিক অঙ্গনে যে লোকজনগুলো আছে তারা অনেক বেশি এই বিষয়গুলো নিয়ে কনসার্ন হবে, তাদের কাজের প্রতি অনেক আন্তরিক হবে, এবং গভর্নমেন্ট এটাকে খুবই গুরুত্ব সহকারে দেখে এটা দিয়ে যাতে একটা সমৃদ্ধশালী একটা সাংস্কৃতিক পরিমণ্ডল আমাদের এই দেশটাতে তৈরি করা যায়, সেই দিকে অবশ্যই সরকার অনেক বেশি মনোযোগী হবে।
সাইদুর ভাই, অনেক ধন্যবাদ আপনাকে আমাকে এই কথাগুলো বলতে সুযোগ দেওয়ার জন্য, এবং পাশাপাশি সকল দর্শককে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা দীর্ঘ সময় ধরে আমাদের সাথে আসলে ছিলেন। অসংখ্য ধন্যবাদ সাইদুর ভাই, পাশাপাশি সকলকে। মারুফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই লম্বা সময় আমাদের সাথে থাকার জন্য। আমরা আপনার থেকে আরো অনেক কিছু জানার আশা রাখি। আশা করি আগামী দিনগুলোতে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবে এবং আপনার থেকে আরো অনেক কিছু জানবো, যাতে আমাদের দর্শক এবং আমরা সবাই উপকৃত হতে পারি। এই পর্যায়ে আমি সাব্বির ভাইয়ের কাছে সর্বশেষ জিজ্ঞাসা রাখবো। সাব্বির ভাই, আসলে আপনি যে বিভাগে পড়াশোনা করছেন, এখানে যদি কেউ পড়াশোনা যারা অলরেডি অধ্যয়নরত আছেন বা আগামী দিনগুলোতে যদি আমাদের কোনো আহ, বন্ধুরা আমাদের যারা পড়াশোনা করবেন, তাদের ব্যাপারে আসলে আপনার কি পরামর্শ থাকতে পারে? কারণ তারা হয়তো এই পরামর্শগুলো পাওয়ার কামনা রাখেন, যেটা তাদের জন্য কাজে লাগে। এটা খুবই সহজ। ইন্ডিয়া না, পৃথিবীর যে কোনো জায়গাতেই যদি আপনি হচ্ছে পড়াশোনা বা যে কোনো কাজে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন, ফার্স্ট অফ অল আপনি হচ্ছে প্রথমে আপনার আপনি লাইক আমার সাবজেক্টে যদি পড়াশোনা করতে চান, ফটোগ্রাফি যেহেতু খুব লিমিটেড পরিসরে বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে, আমি যেভাবে হচ্ছে এই ভার্সিটিতে আসছি, আমি প্রথমে গুগল করছি যে ইন্ডিয়াতে কি কি ইউনিভার্সিটিতে ফটোগ্রাফি পড়ানো হয়। তারপরে আমি প্রত্যেকটা ভার্সিটি ওয়েবসাইটে ঢুকে বা তাদের র্যাঙ্কিং কেমন, তাদের পড়াশোনার মান কিরকম, সেগুলো ফলো করছি। আর আমার এই সাবজেক্টটা যেহেতু আইসিসিআর এর অন্তর্ভুক্ত না, তো হচ্ছে যারা আসতে চায় তাদেরকে সেলফ ফাইন্যান্সে আসতে হবে। আর পৃথিবীর অন্য দেশগুলোতে হচ্ছে এটা একটু বেশি এক্সপেন্সিভ। ইভেন আমাদের দেশেও পাঠশালা বা আরো যে যে কয়েকটা জায়গাতে আছে, ওইগুলো এখানকার চেয়ে এক্সপেন্সিভ। আবার এখানে অনেক এক্সপেন্সিভ ইউনিভার্সিটি আছে ফটোগ্রাফি পড়ায়, তবে সেই তুলনায় আমাদের ইউনিভার্সিটিতে টিউশন ফিটা একটু কম। তো সেই ক্ষেত্রে আসতে হলে প্রথমে হচ্ছে আমি আসলে আমার ফাইন্যান্সিয়াল অবস্থাটা কিরকম বা আমি আসলে কতটা আগ্রহী এই বিষয়টাতে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেহেতু এটা একটু ডিফারেন্ট লেভেলের সাবজেক্ট, মানে একটু ডিফারেন্ট টাইপের, গতানুগতিক না। তো সেই জায়গা থেকে হচ্ছে আপনি আসলে নিজের আগ্রহ থেকে সবকিছু থাকলে হচ্ছে হয়ে যাবে আর কি। এই তো, মানে এখানে আসার জন্য পরামর্শ হচ্ছে এটাই যে আপনি প্রথমে আসতে চাইলে আপনি প্রথমে আপনার 3টা ইউনিভার্সিটি চুজ করেন। তারপর ইউনিভার্সিটি গুলোর ওয়েবসাইট গুলোতে আসলে তাদের রিকোয়ারমেন্টটা দেখেন, তাদের টিউশন ফি কিরকম সেটা দেখেন, সেই অনুযায়ী আপনি অ্যাপ্লাই করেন। আপনার আসলে কারো কাছে যাওয়ার দরকার নাই বা কারো কাছ থেকে হেল্প নেওয়ারও দরকার নেই। গুগল মামা আছে, আপনি সেখান থেকে সবকিছু পাওয়া যাবেন। দ্যাটস ইট। ঠিক আছে, তাহলে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হতে পারলাম। কিন্তু আমরা কি এমনটা কামনা করতে পারি যে যদি কেউ আমাদের কাছে জানতে চান যে কিভাবে কি করবো, একটা প্রসিডিউর গুলো কি 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 ফলো করতে হবে, তাহলে আপনাদের কাছে যদি আমাদের দর্শকরা জানতে চান, তাহলে আপনারা কি আবারও তাদের সামনে উপস্থিত হয়ে এ ব্যাপারে একটা সুন্দরতম সমাধান দেওয়ার চেষ্টা করবেন কি? হ্যাঁ, তা তো অবশ্যই, ডেফিনেটলি। কেউ যদি কোনো স্পেসিফিক কোশ্চেন বা কারো যদি কোনো কিছু জানার থাকে, কেউ যদি এখানে এডমিশন নেওয়ার ব্যাপারে কোনো ধরনের হেল্প লাগে, অবশ্যই আমরা আছি। যে কোনো সময় একদম ফ্রিলি আমাদেরকে কোশ্চেন করতে পারে। অসংখ্য ধন্যবাদ সাব্বির ভাই। আশা করি আপনার এই সহযোগিতাপূর্ণ মনোভাব এবং এই সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে এবং অবশ্যই সাথে থাকবেন। আমরা এবারে চলে যাব অ্যান্থনি ভাইয়ের কাছে। শেষ পর্যায়ে অ্যান্থনি ভাইয়ের কাছে আমরা জানতে চাইব, আপনার মতো যারা বিদেশে থেকে পড়াশোনা করছেন, দেশের নদী পেরিয়ে বা ভবিষ্যতে যারা আসতে আগ্রহী, আপনার সেক্টরটা খুবই চ্যালেঞ্জিং একটা জায়গা। সব সেক্টরই চ্যালেঞ্জিং, কিন্তু আপনারটার ভিতরেও অনেক ধরনের বিষয় কাজ করে। সুতরাং সেই জায়গা থেকে সিস্টেমটা কি একই, নাকি কি করতে হবে, বা এ ব্যাপারে কি ধরনের কাজগুলো আমাদের করতে হবে, যদি আপনি আমাদেরকে সংক্ষেপে বলেন। অ্যান্থনি ভাই, আমরা আপনাকে শুনছি। অ্যান্থনি ভাই, আমরা আপনাকে, আপনার ভলিউমটা ছোট হয়ে যাচ্ছে। অ্যান্থনি ভাই, আচ্ছা, যাই হোক, সুপ্রিয় শ্রোতা মন্ডলী, আমরা অ্যান্থনি ভাইয়ের সাথে চেষ্টা করবো আবারও যুক্ত হওয়ার।
একটু টেকনিক্যাল সমস্যা আমরা চেষ্টা করছি রিকভার করার। আশা করি আপনাদের কাছে দ্রুতই ফেরত আসবো। তবে এই পর্যায়ে আমরা হাফিজ ভাইয়ের কাছে যেতে চাই এবং আমরা তার কাছে জানতে চাইবো যে সর্বোপরি আপনি আমাদের আগামীতে যারা আসবেন, যারা পড়াশোনা করবেন এবং সর্বোপরি আপনার বিষয় এবং আপনার পড়াশোনা, আপনার সাংবাদিকতা এগুলো নিয়ে আমাদের আগামী ভবিষ্যতে যারা পড়াশোনা করবেন তাদের ব্যাপারে কিছু বলতে চান কিনা? যে প্রশ্নটা আরেকবার যদি করতেন তাই ভাই। জি, আপনার কাছে জানতে চাইবো যে আগামী দিনগুলোতে যারা সাংবাদিকতায় পড়তে চান বা পেশাগত সাংবাদিকতায় যেতে চান, তাহলে তাদের কোন বিষয়গুলোকে লক্ষ্য করে সামনের দিকে এগিয়ে যেতে হবে যাতে তারা স্ফূর্ত হতে পারেন? এ ব্যাপারে যদি আপনি আমাদেরকে কিছু জানান। পেশাগত সাংবাদিকতা বিষয়ে আমার পরামর্শ খুবই কম, তবে সাংবাদিকতায় পড়তে চাইলে অবশ্যই বিবেচনা করা উচিত। আমাদের দেশে আসলে জব সেক্টরটা কি বলা চলে, একটু ভঙ্গুর অবস্থা, মানে বেতন বা স্যালারি স্ট্রাকচার যেটাই বলেন না কেন এগুলো একটু খারাপ। তো এগুলো বিবেচনা করতে পারে কেউ এই বিষয়ে বাছাই করে নেওয়ার আগে। আর অবশ্যই যখন পড়ালেখা করতে তখন যুগের সাথে তাল মিলিয়ে, যেমন নিজেকে অবশ্যই ডিজিটালাইজড করা বা মাল্টিমিডিয়া জ্ঞানে যতটুকু পারা যায় নিজের দক্ষতা বাড়ানো, অ্যাডোবি বা অ্যাডোবি রিলেটেড যেসব সফটওয়্যার আছে সেসব সফটওয়্যারে আহ নিজেকে যতটা পারা যায় শানিত করা। একই সাথে যেসব নতুন নতুন যন্ত্রপাতি আসতেছে সেগুলো যদি নিজে পারা যায়, যেমন গিম্বল বা ক্যামেরা, ভালো ক্যামেরা চালানো, এগুলো যদি নিজে কিনে পারা যায় তাহলে শেখা, যেহেতু আমাদের দেশে অনেক ইউনিভার্সিটিতে এগুলা থাকে না, যদি নিজে পারা যায় তাহলে নিজে কিনে শেখা। আর না মানে যেভাবেই হোক এইগুলোতেও নিজেকে যতটা পারা যায় দক্ষ করা, তাহলে কি হবে। আর এখন যেহেতু নিজেই নিজের প্ল্যাটফর্ম দাঁড় করানো যায়, তো একজন অনার্স মাস্টার্স পড়ুয়া শেষ করা শিক্ষার্থী সে অবশ্যই সাংবাদিকতা সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে, তো সে নিজের নিজের প্ল্যাটফর্মকেও দাঁড় করাতে পারে চাইলে, ইউটিউবে বা অন্য কোনো মাধ্যমে। তো আমার পরামর্শ হবে সবসময় নিজেকে ডিজিটালাইজ করা এবং নিজের দক্ষতা বাড়ানো এবং চেষ্টা করা নিজের মতো করে কিছু করা, নিজের একটা প্ল্যাটফর্ম দাঁড় করানোর চেষ্টা করা। যেহেতু ডিজিটাল যুগ, মানুষের কাছে রিচ করা ইজি ভালো কন্টেন্ট হলে, তো নিজে নিজে কন্টেন্ট তৈরি করার চেষ্টা করা। ধন্যবাদ সাজিদ ভাই। জি, অসংখ্য ধন্যবাদ হাফিজ ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা জানেন এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন হাফিজুর রহমান, আব্দুল্লাহ আল মারুফ এবং এছাড়া আমাদের সাথে ছিলেন আমাদের সাব্বির ভাই, মলয় দাস এবং অ্যান্থনি ভাই। তারা আসলে এখানে আমরা সবাই ওসমানী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। আশা করি আগামী দিনগুলোতে আপনারা আমাদেরকে আপনাদের পাশে পাবেন। যদি এ বিষয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আপনাদের সকলের জন্য শুভকামনা। আপনারা অবশ্যই এই করোনা অতিমারী সময়গুলোতে নিয়ম কানুনগুলো মেনে চলবেন, কারণ অবশ্যই আমাদের ভালো থাকতে হবে, পরিবারকে বাঁচাতে হবে এবং আশা করি আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে খুব দ্রুত। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।